ওকে, তো গুড মর্নিং সবাইকে। আবারও আশা করি সবাই শুনতে পাচ্ছ আমাকে। জি স্যার। আচ্ছা, তো আমরা পড়ছিলাম কেমন হচ্ছে, আছেন স্যার? এই তো আছি ভালো। আমরা পড়ছিলাম টিএস ইলিয়টের কবিতাটা শুরু করেছিলাম আর কি। তো এখানে আমাদের গতদিন আমরা মডার্নিস্ট পোয়েট্রির ফিচারগুলো দেখেছি, একটু মাথায় রাখতে হবে। শুধু মডার্নিস্ট পোয়েট্রি না, ওটা মোটামুটি মডার্ন লিটারেচারই ফিচারগুলো এখানে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আমরা আজকে পয়েমটা শুরু করব, দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক, এটা তাই না? জি স্যার। আচ্ছা, আচ্ছা, আমরা সরাসরি টেক্সটে চলে যাই, তোমরা বাকি যেগুলো আছে ওগুলো একটু দেখবা। দেখো, আচ্ছা, কবিতার শুরুতেই আহ, একটা আছে, কোটেশন আছে, ঠিক আছে? তো এটা দান্তের দ্য ডিভাইন কমেডি, ঠিক আছে? এই যে এপিক রাইটিং, বিশেষ করে যেটা লেখা হচ্ছে ইনফার্নো, সেখানে বলা আছে কি সম্পর্কে, এখানে বলা হচ্ছে ইট ইজ স্পোকেন বাই দ্য সোল অফ, যেটা ক্যারেক্টার আর কি, হ্যাঁ, সোল অফ গুইডো ডা মন্টেফেলট্রো, আর ড্যামড সোল ইন দ্য এইট সার্কেল অফ হেল। মানে ওইটা পড়লে, ডিভাইন কমেডি পড়লে এখানে দেওয়া আছে, সমস্যা নেই। এখানে কী লেখা আছে সেটা আমরা একটু ইংলিশ ভার্সনটা দেখি। বলছে, ইফ আই থট দ্যাট মাই রিপ্লাইস ওয়ার টু নান হু উড এভার রিটার্ন টু দ্য ওয়ার্ল্ড, সরি, টু ওয়ান, তাহলে ইফ আই থট দ্যাট মাই রিপ্লাই ওয়ার টু ওয়ান হু উড এভার রিটার্ন টু দ্য ওয়ার্ল্ড, দিস ফ্লেম উড শেক নো মোর, বাট সিন্স নেভার ফ্রম দিস ডেপথ হ্যাজ এনি ওয়ান রিটার্ন অ্যালাইভ, ইফ হোয়াট আই হেয়ার ইজ ট্রু উইদাউট ফেয়ার অফ ইনফেমি আই আনসার ইউ। মানে এখানে এখানে দেখানো হয়েছে এই কথাটা যে হেলে যখন কেউ যায়, ঠিক আছে, তো তখন কেউ কি সেখান থেকে আর ফিরে আসতে পারবে? বলো, না স্যার। মারা যাওয়ার পর কি আর কেউ ফিরে আসতে পারবে? তাই বলছে, ইফ আই থট, যদি আমি এমনটা মনে করি, দ্যাট মাই রিপ্লাই ওয়ার টু ওয়ান, যে আমি এখন রিপ্লাই করব, কথা বলবো, হু উড এভার রিটার্ন টু দ্য ওয়ার্ল্ড, তার সাথে যে পৃথিবীতে পুনরায় ফিরে যেতে পারবে, তাহলে দিস ফ্লেম উড শেক নো মোর। যদি এরকমটা হতো, যদি কেউ যেতে পারতো, তাহলে আমি তার সাথে কথা বলতাম, এবং এই যে আগুনে যে জ্বলতেছি আমরা, এই আগুনটা আশা করি, এই যে মানে ফ্লেমটা, সেটা কখনো শেক করবে না, মানে এটা কখনো জ্বলবে না, এরকম একটা সেন্স। বাট সিন্স নেভার ফ্রম দিস ডেপথ, কিন্তু যেহেতু কখনোই কেউ কি এখান থেকে ফিরে যেতে পারবে? বলো। হুম, না বলছে, স্যার। বাট সিন্স নেভার ফ্রম দিস ডেপথ হ্যাজ এনি ওয়ান রিটার্ন অ্যালাইভ, এ পর্যন্ত যেহেতু কেউ কখনো ফিরে যায়নি জীবিত অবস্থায়, সুতরাং ইফ হোয়াট আই হিয়ার ইজ ট্রু, অথবা আমি যেটা এখন শুনছি সেটা যদি ট্রু হয়, উইদাউট ফেয়ার অফ ইনফেমি আই আনসার ইউ, ঠিক আছে? তো যে কেউ কখনো ফেয়ার অফ ইনফেমি নিয়ে পৃথিবীতে এখান থেকে ফিরে গেছে কিনা জানা যায়নি। হ্যাঁ, যদি জানা যেত তাহলে আমি তোমার কথার আনসার করতাম। মানে মূল কথা এখানে যেটা বলতে যাচ্ছে সেটা হলো যে, দেখো, ইন দিস লাইন গুইডো ইজ স্পিকিং ফ্রম ইনসাইড আ ফ্লেম, মানে যেখানে আগুনে জ্বলছে সে, ঠিক আছে? তো সোলস ইন দিস পার্ট অফ হেল আর এনকেজড ইন টাংস অফ ফায়ার। ইন টাংস অফ ফায়ার মানে আগুনের যে শিখা, সেটাকে লেরিয়ান শিখাকে বোঝায়। হি সেজ দ্যাট ইফ হি থট ডান্টে উড এভার রিটার্ন টু দ্য ওয়ার্ল্ড, হি উড নট স্পিক অর কনফেস ইজ সিন, ঠিক আছে? তো তার মানে কি, আমি যে যদি কখনো ফিরে যেতে পারতাম, আমি কি কখনো ফিরে যাবো আদৌ? যদি ফিরে যেতে পারতাম তাহলে আমি কখনোই আমার অপরাধ কি স্বীকার করতাম না, ঠিক আছে? তো বাট হি ফিয়ার্স দ্যাট দ্য শেম অ্যান্ড ডিজনার, মানে ইনফ্যামি, দ্যাট উড ফলো হিজ ওয়ার্ড, কারণ যদি পৃথিবীতে ফিরে যেতাম তাহলে আমি আমার অপরাধ স্বীকার করতাম না। মানে ব্যাপারটা এরকম যে, মনে করো আমরা অনেক অপরাধ করেছি, হ্যাঁ, আমরা অনেক খারাপ খারাপ অপরাধ করেছি, ঠিক আছে? তো দিয়ে আমাকে এখন 60 বছর বা 600 বছরের জন্য আগুনে কি করা হবে? ফেলা হবে। তাহলে যদি লিমিটও থাকে যে 600 বছর, আচ্ছা ঠিক আছে, 600 বছর আমাকে কি করা হবে? আগুনে ফেলে রাখা হবে, আগুনে পোড়ানো হবে।
দিয়ে 600 বছর পর আমি আবার পৃথিবীতে ফিরে যেতে পারবো। তাহলে আমি যে অপরাধগুলো করেছি সেই অপরাধগুলো কি আমি স্বীকার করতাম নাকি করতাম না? বলো। করতাম না। করতাম না। এমনই তো করে সবাই। কেন করবো না? কারণ আবার যদি পৃথিবীতে আমি ফিরে যাই, পৃথিবীতে ফিরে গেলে যদি আমি যে অপরাধগুলো করেছি সে সব অপরাধগুলো যদি মানুষ জেনে যায়, এই জন্য পুরি সমস্যা না। 600 বছর কেন, 1000 বছরও আমি পড়তে রাজি আছি, তবে আমি অপরাধ স্বীকার করতে রাজি নেই। ঠিক আছে তো? তাই বলছে যে এখানে সেটাই, যে শেক নেমোর, এই ফায়ার কখনো শেক করবে না, আমি পৃথিবীতে ফিরে যাব আবার, তাহলে আমি আমার কথাগুলো, ঠিক আছে তো, যেহেতু আমরা ফিরে যাব, তাই আমি কখনো আমার কথাগুলো বলবো না, মানে আমার এই লজ্জার কথাগুলো বলবো না, কারণ আমার এই লজ্জার কথাগুলো জেনে গেলে মানুষ কী করবে, আমাকে আবার লজ্জা দিবে, ঠাট্টা করবে। হ্যাঁ, আমি ওটা করতে চাই না। অর্থাৎ পুরি, আগুনে পুরি, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু বিলিভিং দ্যাট নো ওয়ান রিটার্নস ফ্রম হেল, হি স্পিক্স ফ্রিলি উইদাউট ফেয়ার অফ হিজ সিক্রেট বিং রিভিলড। তাই তো, তাই বলছে দেখো, হ্যাঁ, যে যেহেতু কেউ এখান থেকে ফিরে যাবে না, হ্যাজ অ্যানিওয়ান রিটার্ন, সুতরাং ইফ হোয়াট আই হেয়ার ইজ ট্রু উইদাউট ফেয়ার অফ ইনফেমি আই আনসার ইউ। অতএব কোনো রকম ইনফেমির যেহেতু কোনো ভয় নাই, তাই তো, আমি যেহেতু আর ফিরে যাবই না, তখন আমার অপরাধগুলো স্বীকার করতে আর কী দায় আছে? আমি স্বীকার করে নিচ্ছি। কারণ আমার ওই যে পৃথিবীতে যে আত্মীয় স্বজন, ছেলে মেয়ে ভাই বোন ছিল, তারা যদি জেনে যায় আমি কি অপরাধ করেছি, তাহলে তো আমি আমার মাথা কাটা যাবে লজ্জায়। আমি তো আর পৃথিবীতে ফিরে যাবো না, অতএব আমার লজ্জা শরম এখন ভয় নাই। অতএব এই আগুনেই যেহেতু পূর্ব আজীবন ধরে, বলে দিই সব, যে আমি কী কী করেছি। তাই বলছে আনসারি, হ্যাঁ। তার মানে এখানে কী বলতে চাচ্ছে, এখানে আসলে কথাটা দিয়ে কি বোঝাতে চাইলো, যে আমরা অনেক সময় কি করি, নিজের অপরাধগুলোকে স্বীকার করি না, লুকিয়ে রাখি। কাদের ভয়ে? মানে সৃষ্টিকর্তার ভয় কি আমাদের মধ্যে বেশি আছে, নাকি মানুষের লজ্জা ভয়, এগুলো বেশি আছে? কোনটা? মানুষেরটা। হ্যাঁ, যেটা আমরা ওই যে অফ ট্রুথে বলেছি, তাই না? অফ ট্রুথ, তারপর হচ্ছে অফ লাভ, এগুলোতে আমরা পড়েছি যে মানুষ প্রধানত সৃষ্টিকর্তাকে না, মানুষ প্রধানত ভয় পায় মানুষকে, এই জন্য তারা মিথ্যা বলে। ঠিক আছে তো? সত্য বললে কি কি হবে, যে আমি যেটা অপরাধ করেছি সেটা যদি সত্য বলে ফেলি, তাহলে সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করতে পারে, কিন্তু মানুষ আমাকে ক্ষমা করবে না। অতএব আমরা সৃষ্টিকর্তার ক্ষমা আশা করতেছি না, আমরা করতেছি কার ক্ষমা? বলো। মানুষের। হ্যাঁ, আমরা মানুষরা চলতে যাচ্ছি, অতএব মানুষকে আমরা বেশি ভয় পাই। তো এখানে এটা দেওয়া হচ্ছে, দেখো, দিস প্যাসেজ ইজ অলসো ফেমাসলি কোটেড বাই টি এস ইলিয়ট এট দ্য বিগিনিং অ্যাজ অ্যান এপিগ্রাফ কানেক্টিং ডান্টেস কনফেশন টু প্রুফকস ওন ইন্ট্রোস্পেক্টিভ অ্যান্ড হেজিটেন্ট মোনোলগ। তা প্রুফকও, এখানে যে আমরা ক্যারেক্টারটা পাচ্ছি প্রুফক, তারও ভিতরে এরকম কিছু মানে কথা আছে, এরকম কিছু বিষয় রয়েছে যেগুলো সে বাইরে বলতে ভয় পাচ্ছে। ঠিক আছে তো, প্রকাশ করতে ভয় পাচ্ছে। কারণটা কি? কারণ মানুষ যদি তাকে খারাপ ভাবে। ঠিক আছে তো, আমরা প্রধানত কি অধিকাংশ কি ভান করে চলি না, বলো? আমরা তো অধিকাংশ ভান ভান জি করে, স্যার, জি স্যার। হ্যাঁ, সবাই আমরা ভান করে চলি, বাবা মায়ের কাছে ভান করিস, সবার কাছে আমরা ভান করি, আমাদের অপরাধটা আমাদের দেখাতে চায় না। যেমন আমার গায়ের শরীরের গন্ধ যাতে মানুষ জানতে না পারে, তাই আমরা করি কি, হ্যাঁ, বেশি বেশি গোসল করি আর কি করি, আর পারফিউম। পারফিউম ব্যবহার করি নাকি, কারণ যদি আমার গায়ের গন্ধটা অন্যরা তাহলে আমাকে ঘৃণা করবে। সো উই অলওয়েজ ট্রাই টু ডিসগাইজ আওয়ার সেলফ উইথ সামথিং অ্যাট্রাকটিভ সো দ্যাট পিপল ক্যান, হ্যাঁ, রিসিভ আস, লাভ আস, বিলিভ আস। হ্যাঁ, এইটা আমরা করে থাকি। হ্যাঁ, সেটা সেই ডক্টর ফাস্টাসের সেই মেফিস্টোফেলিসের মতো নাকি। তাহলে ডক্টর ফাস্টাস টোল্ড মেফিস্টোফেলিস, গো অ্যান্ড টেক অ্যান অ্যাপিয়ারেন্স অফ বিউটি, হ্যাঁ, সুন্দর চেহারা নিয়ে আসো, নট ইয়োর অরিজিনাল, হ্যাঁ, অ্যাপিয়ারেন্স, ইট ইজ ভেরি ফিয়ারফুল, এটা খুবই ভয়ানক। অথচ তুমি কিসের বেশে আসছিল, সে শেষে সাধুর বেশে আসছিল নাকি। টেক দ্য গাইজ অফ আ সেইন্ট, হ্যাঁ, একটা সেইন্ট বা একজন সাধুর বেশে আসো, যাও, অরিজিনাল চেহারায় আসো না। তো আমরা সবাই ভান করি, আমরা সবাই আমাদের বাইরের পোশাক দিয়ে আমাদের চেহারা, হ্যাঁ, মেয়েরা ছেলেরা আমরা এখন কি কী করি, মোটামুটি ছেলেরা তো মোটামুটি একদম, এখন তো পার্লার আছে নাকি, হ্যাঁ, বয়েজ পার্লার আছে, মেন্স পার্লার আছে, সেখানে গিয়ে একদম সুন্দর করে, হ্যাঁ, সাজে সুজে পার হচ্ছি, মেকআপ টেকআপ করতেছি। মেয়েরা তো মোটামুটি মেকআপ টেকআপ করে নাকি, হ্যাঁ, দেখাচ্ছে সেই সাজে সুজে আসতেছে। মেকআপ করার কেন দরকার, বলো? কিসের জন্য করা হয় মেকআপ? নিচের খুঁতগুলাকে ঢাকার জন্য। মানে এতে কি তোমার নিজেকে তুমি মনে করতে পারো যে তুমি আসলে সুন্দরী?
তোমার কোনো খুঁত নাই? তুমি কি, না স্যার। হ্যাঁ, তোমার মধ্যে কি একটুও মনে হয় যে আসলে তুমি সুন্দরী, বা তোমার তুমি তোমার ভিতরে কোনো সমস্যা নাই, বা গায়ের চামড়াতে কোনো সমস্যা নেই? এটা কি তোমার ভিতরে কখনো এই জিনিসটা আসে? বলো। না স্যার। যেটা না আমার স্যার, কাছে কোনো যেটা না জানা কোনো দিক সেটা দিয়ে একটু সবসময় থাকে, বরং অন্যের কাছে। আর যখন একটু ক্যামেরা দিয়ে ছবি তুলতেছি, চুলে একটু বিউটি বিউটি ক্যামেরা বা বিউটি অ্যাপ দিয়ে একটু বেশ সুন্দর করে উপস্থাপন করতেছি নাকি, হ্যাঁ, দেখে আমার নিজেরই খুশি লাগতেছে, আহারে আমাকে কি সুন্দর লাগতেছে। ঠিক আছে? হুম। খুশি খুশিতে ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিলাম, হ্যাঁ, কি সুন্দর লাগতেছে আমার দেখতে। হ্যাঁ, সেই ছবিটা মোটামুটি জনগণকে দেখাই দিলাম। ফেসবুকে দেওয়া মানে কি, আমরা যদি 100টা ছবি তুলি, ফেসবুকে আমরা কোনটা দিই বলো তো? অরিজিনালটা দিই? সবচেয়ে সুন্দরটা। হ্যাঁ, সবচেয়ে যেটা, হ্যাঁ, নিজের চোখের কাছে সুন্দর লাগে সেটাই দিই। তো এরকম আর কি বিষয়টা, যে আমাদের অরিজিনালিটি যদি মানুষ জানতো, দেখতো, তাহলে তো বিপদ হতো। বুঝতে পারছো? হ্যাঁ। ঠিক মানুষের অরিজিনাল চেহারা কি সুন্দর বলো তো? অরিজিনাল চেহারা, হুম, একদম যদি আমরা আমাদের নিজস্ব একদম পিওর বডিকে আমরা বিশ্বাস করি, খেয়াল করি, হ্যাঁ, উইদাউট এনি ড্রেস, আর উই বিউটিফুল অ্যানিমেল অরিজিনালি, বলো তো? অন্যান্য পশুর সাথে তুলনা করলে কি আমরা সুন্দর? হুম। জি স্যার। হ্যাঁ, সুন্দর। সুন্দরই তো স্যার। সুন্দর আমরা অন্যান্য পাখি, পশুর, অন্যান্য সাথে তুলনা করে দেখো তো আমরা সুন্দর? জাস্ট ইমাজিন। না স্যার। হ্যাঁ, পোশাক ছাড়া আমাদের কেমন লাগবে? হ্যাঁ, অবশ্য সৃষ্টিকর্তা ও হ্যাঁ, না স্যার সুন্দর না হ্যাঁ, আমি তাহলে। যেটা বলতে চেয়েছি সেটা আমি তো আর ওপেনলি বললাম না, তুমি একটু বুঝতে বললাম। হ্যাঁ, যে তুমি একটা পাখির কথা ভাবো, হ্যাঁ, সে বাইরের কোনো পোশাক নেই, সৃষ্টিকর্তা যা দিয়েছে সেটাই তার সুন্দর একটা আবরণ। হ্যাঁ, এরকমভাবে প্রত্যেকটা প্রাণী, শুধু মানুষ বাদে, হ্যাঁ, মানুষ বাদে প্রত্যেকটা প্রাণীর একটা আবরণ সৃষ্টিকর্তা করে দিয়েছেন। শুধু আমাদেরকে পোশাক পরতে হয়, বিকজ উই আর, হ্যাঁ, আমরা কি সৃষ্টির সেরা জীব নাকি? সৃষ্টিকর্তা আমার তার নিজ আবরণে তৈরি করেছেন। অতএব আমাদেরকে, হ্যাঁ, আমরা আবরণ ছাড়া লজ্জা পাই, আমাদের লজ্জা ঢাকতে হয়, আমাদের পোশাক দিয়ে আমাদের চেহারাকে আকর্ষণীয় করতে হয়। ঠিক আছে? এরকম একটা ব্যাপার। তো যাই হোক, অবশ্যই বলবো না যে আমরা অসুন্দর, কারণ সৃষ্টির কোনো কিছুই অসুন্দর না, তাই তো? আর সৃষ্টি আমরা সেরা জীব, আরে আমরা অসুন্দর হই কেমন করে? জাস্ট এমনি বললাম কথাটা। তো এই জন্য আমরা অসুন্দর জিনিসটাকে ঢেকে আমরা অসুন্দর বানাচ্ছি। বিশেষ করে পোশাকের ব্যাপারটা তো অবশ্যই আমরা আছি, কিন্তু অলংকারের ব্যাপারটা, হ্যাঁ, অলংকার দিয়ে কি করতে চাই আমরা? নিজেকে আরও সুন্দর করতে চাই অন্যের কাছে, হ্যাঁ। কিন্তু আসলে এই সৌন্দর্য কি তাহলে নিজের হলো না ওই অলংকারের হলো? বলো। নিজের সৌন্দর্য অলংকারে। অলংকারের হলো, হ্যাঁ। ওই অলংকারটা সুন্দর লাগতেছে তোমার গায়ে, তোমার যে দামি দামি জিনিস আছে, তোমার ভিতরে একটা ভাব তৈরি হচ্ছে। তাছাড়া তোমার এটা মোটেও সৌন্দর্য তোমার বাড়াচ্ছে না। তোমার সৌন্দর্য অরিজিনাল ওইটুকুই, যতটুকু আছে ততটুকুই। বাকিটা লোকজন একটা কম্বিনেশন দেখতেছে, কালারের একটা মিশ্রণ দেখে আমরা একটা সৌন্দর্যকে বিবেচনা করি। ওকে। তো এখানে যেটা বলতে চাইলেন যে, যেমন নরকে যাওয়া একজন মানুষ, হ্যাঁ, নরকে গেছে, সে পুড়তেছে আগুনের ভিতরে, তারপরও সে কিসের ভয় পাচ্ছে বলো? কাকে ভয় পাচ্ছে? মানুষকে ভয় পাচ্ছে। মানুষকে। হ্যাঁ, যে যদি আমাকে 100 বছরও পড়তে হয়, তাও আমি আমার অপরাধ স্বীকার করতে রাজি না, যেহেতু আমি আবার 100 বছর পর বা 1000 বছর পর পৃথিবীতে ফিরে যাব। যদি আমার অপরাধগুলো মানুষ জেনে ফেলে, তখন লজ্জা পাবো। ঠিক আছে তো? কিন্তু সেই সৃষ্টিকর্তার কাছে স্বীকার করবে না। কিন্তু যেহেতু সে কখনোই ফিরবে না, অতএব আমার এখন কোনো আপত্তি নাই স্বীকার করে নিতে, যে আমি অনেক অপরাধ করেছি, এই অপরাধ করেছি, এই অপরাধ করেছি। হ্যাঁ, তাহলে চিন্তা করো, ঠিক এইভাবে আমরা যখন বাইরে বার হই, আমরা যখন অন্যের সাথে মিশি, তখন আমরা এভাবেই চলি, এভাবেই আমরা কী করি? নিজেকে উপস্থাপন করি। ওকে। তো যাই হোক, এইরকম একটা হেজিটেন্স একটা মানুষ আমরা পাবো, যে নিজেকে দেখছে এইভাবেই। দেখো, আমরা যদি একটু খেয়াল করি, দেখো এখানে যেটা বলছে, হ্যাঁ, দেখো, এক্সপ্লোর থিমস অফ প্রোফাউন্ড ইনডিসিশন, অ্যাংজাইটি অ্যান্ড সোশ্যাল এলিনেশন। হ্যাঁ, তাহলে কি পাচ্ছি আমরা? এলিনেশন পাইছিলাম না, মডার্ন এজের ফিচার, বলো। এলিনেশন, জি স্যার। হ্যাঁ, ইনডিসিশন, অ্যাংজাইটি, সবসময় কি বলছে এখানে? ডেপিক্টিং আ মডার্ন ম্যান প্যারালাইজড বাই ফেয়ার অফ জাজমেন্ট, এই যে ফেয়ার অফ জাজমেন্ট যেটা আমরা পাইলাম ওখানে, অ্যান্ড দ্য ইনএবিলিটি টু অ্যাক্ট, ফেয়ার অফ জাজমেন্ট, যে লোকে কী ভাববে আমাকে। ইট অ্যাড্রেসেস existential angst and the absurdity of life, aging, and the missed opportunity to connect, often contrast with a decaying urban landscape. বিশেষ করে দেখো তো,
আমরা তো ইয়ং থাকতে থাকতে আমরা তো বেশ নিজের সম্পর্কে সৌন্দর্য সম্পর্কে বুঝি, কিন্তু একজন সুন্দরী মেয়ে বা একটা হ্যান্ডসাম ছেলে যখন আস্তে আস্তে তাদের চামড়া কুঁচতে থাকে, তাদের বয়স বাড়তে থাকে, তখন তারা কি করতে থাকে? এগুলো লুকানোর চেষ্টা করে না? বলো, লুকানোর জি চেষ্টা। স্যার। কারণ কি, এখন তো মোটামুটি স্পা হয়ে গেছে নাকি, শহরে শহরে স্পা আছে, শহরে শহরে হ্যাঁ বিভিন্ন ধরনের চিকিৎসা আছে, যাতে কি করা যায়, মানুষের ত্বকে বা চামড়ায় যেন কুঞ্চিত ভাবটা দেখা না যায়। বিভিন্ন ইউজ করে না মানুষজন এখন, মেডিসিনাল বা অন্যান্য জি স্যার। পদ্ধতি ইউজ করে তারা চেষ্টা করে কি তাদের গালের যে হ্যাঁ বয়সের ছাপ দেখা যাচ্ছে এটা যেন দেখা না যায়। সবাই ইয়ং থাকতে চায়। তা চামড়াকে আমরা জোর করে হলেও ইয়ং রাখতে পারবো, কিন্তু ভিতরে মাল আমাদের যে কলকবজাগুলো আছে সেগুলো কি বয়স বাড়ানোর সাথে সাথে কি ঠিক রাখতে পারবো? ইয়ং রাখতে পারবো? বলো। না স্যার, মরিচা পড়তে শুরু করবে। হ্যাঁ, ইয়ং রাখা সম্ভব না। তাহলে দেখো, ইনডিসিশনস সবচেয়ে বড় থিম, ইনডিসিশন অ্যান্ড ইনঅ্যাকশন। প্রুফক ইজ কনস্ট্যান্টলি আনএবল টু মেক ডিসিশনস অ্যান্ড টু টেক অ্যাকশন। মানে সে তার প্রেমের কথা বলতে যাচ্ছে, হ্যাঁ মানে সে এখনো বিয়ে করেনি, তার হয়তো বিয়ে করার ইচ্ছা হচ্ছে, হ্যাঁ আশেপাশে কত মেয়ে ঘুরবির করতেছে, কিন্তু কাউকে সে বলতে পারছে না। কিসের জন্য বলতে পারতেছে না? হয়তো ভাবতেছে যখন আমি অফার করতে যাব হয়তো সে আমাকে গ্রহণ করবে না, বলবে তোমার বয়স হয়ে গেছে, না হয় তোমার চুল উঠে গেছে, না হয় তোমার চামড়া কুচকে গেছে, তুমি সুন্দর না, তুমি হ্যান্ডসাম না, কত কিছু আমাকে ধরাই দিবে মানুষ। হ্যাঁ মানে নিজের দোষটা অন্যের মুখ দিয়ে আমি শুনতে রাজি না। বুঝতে পারছো? নিজের খুঁতটা অন্যের মুখ দিয়ে শুনতে আমি রাজি না, কিন্তু আমি জানি, আমি আমার খুঁত জানি, আমি আমার অপরাধ জানি, আমি আমার অসুবিধা সব জানি, কিন্তু আমি ওটা অন্যের মুখ থেকে শুনতে রাজি না। অন্যের মুখ থেকে শুনলেই কেমন জানি বিষয়টা বেশি ব্যথাদায়ক মনে হয়, তাই না কি বলো? হুম, এরকম না ব্যাপারটা? জি স্যার। আমি তো জানি আমার অপরাধ, আমি আমার খুদ জানি, আমি যে অসুন্দর সেটা আমি জানি, আমি অক্ষম সেটা আমি জানি, কিন্তু আমি ওটা অন্যের মুখ থেকে শুনতে রাজি না। ঠিক আছে? তারপরে দেখো, মডার্নিটি অ্যান্ড অ্যালিনেশন। দ্য পোয়েম হাইলাইটস দ্য আইসোলেশন অফ মডার্ন লাইফ, ফোকাসড অন ফ্র্যাগমেন্টেড থটস, আরবান ডিকে অ্যান্ড ট্রিভিয়ালিটি অফ সোশ্যাল ইন্টারাকশন। আচ্ছা যাই হোক, দেখো এখানে আমরা একটু খেয়াল করি, এখানে একটা কনভারসেশনাল ব্যাপার রয়েছে। ঠিক আছে তো, কনভারসেশনাল ব্যাপার রয়েছে, কিন্তু কনভারসেশনটা কার সাথে হচ্ছে? এখানে ইউ বলে সম্বোধন করা হয়েছে কাউকে। যেমন আমরা স্টপিং বাই উডস অন আ স্নো ইভিনিং একটা কবিতা পড়ছিলাম না, অ্যাডভান্স, জি। হয়তো রিডিং রাইটিং না কোথাও যেন পড়েছিলাম আমরা, তাই তো? এখানে যে কি করছে একজন স্পিকার, সে কথা বলছে, কাউকে বোঝাচ্ছে কিছু একটা। তো এখানে যেটাকে বলা হচ্ছে ইন্টেরিয়র মনোলগ, মানে নিজের ভিতরে কথোপকথন হওয়া, এবং এখানে একজন সত্তা ক্রিয়েট করে নেওয়া। কারণ আমাদের ভিতরে কিন্তু দ্বৈত সত্তা রয়েছে, একটা আমাদের বিবেক সত্তা আর আমরা আমাদের বাহ্যিক একটা সত্তা। আমরা সবসময় বাহ্যিক সত্তা দিয়ে চলার চেষ্টা করি, আর বিবেক আমাদেরকে সেটা রেকটিফাই করে দেয়। আমরা কখনো বিবেকের কথা শুনি, কখনো বিবেকের কথা শুনি না। ব্যাপারটা এরকম না? বলো। হুম, যে জি স্যার। আমি ভাবতেছি এই অপরাধটা করব, কিন্তু আর একটা আমার ভিতরেরই কেউ যেন আমাকে বারবারই বলতেছে না এটা করা ঠিক হবে না, মানে আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে এটা করা ঠিক হবে না, কিন্তু আমি আমার বাইরের সত্তাটাকে দিয়ে আমি ওটাকে দমিয়ে রাখছি, দিয়ে অপরাধটা করছি। করার পর যখন ওই যে অপরাধের বিবেকটা আরও স্ট্রং হয়ে ওঠে অপরাধটা করার পর, তখন আমরা বুঝতে পারি এটা ঠিক হয়েছে কিনা ভুল হয়েছে। Like in T.S. Eliot's The Love Song of J. Alfred Prufrock, the speaker, Prufrock, primarily talks to himself in a dramatic interior monologue, addressing an ambiguous you. এই ইউজটা যে কে, দিস ইউ কুড রিপ্রেজেন্ট আ পটেন্সিয়াল রোমান্টিক ইন্টারেস্ট অর দ্য রিডার অর ফ্র্যাগমেন্টেড স্প্লিট পার্ট অফ হিজ ওন হেজিটেন্ট নিউরো, দেখো, ট্রিক সাবকনশাসনেস। হ্যাঁ মানে নিজের ভিতরের কোনো কিছু নির্দেশ করতে পারে। বলছে ম্যানি ক্রিটিক্স ইন্টারপ্রেট দ্য ইউ অ্যান্ড আই অ্যাজ আ ডিভাইড ইন্টারনাল ডায়ালগ, মানে দুইজনের সত্তার ব্যাপার, উইথ প্রুফ অফ স্ট্রাগলিং এগেনস্ট হিজ ওন অ্যাংজাইটি অ্যান আনক্লোজড ইউ, আনডিসক্লোজড। এই ইউটা যে কে, দ্য স্পিকার অ্যাড্রেসেস অ্যান আনআইডেন্টিফাইড পার্সন, ইনভাইটিং দেম টু গো উইথ হিম টু আ সোশ্যাল গ্যাদারিং, মানে যেতে বলতেছে চলো আমরা যাই, ইউ অ্যান্ড আই, এটা বারবার বলছে ইউ অ্যান্ড আই। হ্যাঁ, তাহলে ইউ অ্যান্ড আইটাকে দেখি আমরা এখানে পড়তে থাকি। দেখো, লেটস গো দেন, চলো যাই, তাহলে চলো ইউ অ্যান্ড আই। তাহলে চলো যাই আমরা। হোয়েন দ্য ইভিনিং ইজ স্প্রেড আউট এগেনস্ট দ্য স্কাই, মানে কি যখন অলরেডি সন্ধ্যা হওয়া শুরু করেছে। তাহলে হচ্ছে হোয়েন দ্য ইভিনিং ইজ স্প্রেড আউট এগেনস্ট দ্য স্কাই, এখানে প্যারাফ্রেজার লাইনগুলো আছে, আমি এখান থেকে পড়তেছি। হ্যাঁ, সবাইকে দেখতে পাচ্ছ তো? হুম,
জি স্যার। আচ্ছা, জি তাই বলছে স্যার। লেট আস গো দেন ইউ অ্যান্ড আই হোয়েন দ্য ইভিনিং ইজ স্প্রেড আউট এগেইনস্ট দ্য স্কাই, মানে সন্ধ্যা অলরেডি নামতে শুরু করেছে। স্কাইয়ের এগেইনস্টে মানে কি, মানে স্কাইয়ের উপরে, হ্যাঁ, মানে আমাদের এদিক থেকে আমরা আর আকাশটা দেখতে পাবো না, মানে কি আস্তে আস্তে অন্ধকার বা ডার্কনেস স্কাইটাকে ঢেকে দিচ্ছে। কারণ কি, চারিদিকে সন্ধ্যা ছড়িয়ে পড়তেছে। তা হচ্ছে হোয়েন দ্য ইভিনিং, তাহলে কখন সে বার বার হচ্ছে? ইভিনিং। ইভিনিংয়ে। এবং বলছে দেখো তার ইয়াগুলো খেয়াল করবা, তার এক্সপ্রেশনগুলো। বলতেছে হোয়েন দ্য ইভিনিং ইজ স্প্রেড আউট এগেনস্ট দ্য স্কাই লাইক আ পেশেন্ট ইথারিস্ট আপন আ টেবল। হ্যাঁ, ইথারিস্ট মানে কি জানো? বিশেষ করে মানুষদেরকে অপারেশন করা হয় না? হুম, অপারেশন করা হয়। জি জি স্যার। স্যার। জি স্যার। করার আগে কি 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 করা হয়? অ্যানেস্থেসিয়া দেয়া হয়। অ্যানেস্থেসিয়া দিয়ে তাদেরকে কি করা হয়? অবশ করা হয় বা অজ্ঞান করে দেওয়া হয়, তাই তো, ইদার দিয়ে। হ্যাঁ, লিদারাইজ। তাহলে ইদারাইজ, তাহলে এখানে ইদারাইজ পেশেন্টের মতো, ইদারাইজ আপনার টেবিল, তার মানে একটা টেবিলে রাখা হয়েছে, অপারেশন টেবিলে রাখা হয়েছে একজন পেশেন্টকে, এবং তাকে অলরেডি অপারেশন করার আগে তাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তাকে ইয়া করার জন্য, অজ্ঞান করার জন্য। তাহলে এরকমভাবে আকাশের চারিপাশে কি হচ্ছে, তেমনি ইভিনিংও ছড়িয়ে পড়তেছে। ইভিনিং কেমনভাবে ছড়িয়ে পড়তেছে সেটা বলা হয়েছে। কারণ একজন পেশেন্ট যখন ইদারাইজড হয়ে যায় তখন কি থাকে, সে মানে কি অসাড় হয়ে থাকে নাকি, যার আর কোনো শারীরিক জ্ঞান থাকে না। ঠিক ওইরকমভাবে ইভিনিংটাও যেন কি কি হচ্ছে, আমাদের মনে করে পৃথিবীটা হচ্ছে এরকম টেবল, আর তার উপরে কি হচ্ছে, একটা প্রভাব বিস্তার করছে ইথারের মতো। তাহলে সব কিছু কেমন করে দিচ্ছে, যেমন দিনে কেমন থাকে, কর্মচাঞ্চল্য থাকে, তাই না, চারিদিকে হইচই কর্মচাঞ্চল্য থাকে। আর যখন সন্ধ্যা নেমে আসে তখন কেমন হয়, সব কিছু কেমন স্থবির স্থির এবং আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় না? বলো, মনে হবে যেন সব কে কোথায় যেন চলে গেছে, কোথায় যেন সব ঢুকে গেছে, হ্যাঁ, কোথায় যেন সবাই হারিয়ে গেছে, কেউ নাই। তো এইরকম, তাই বলছে যখন এরকম সন্ধ্যা নেমে আসবে, চারিদিক যখন থমথমে হয়ে যাবে, চারিদিকে যখন কোনো হইচই হবে না, হ্যাঁ, তখন আমরা বার হব। কারণ কি, সে সন্ধ্যায় কেন বার হবে বলো? হুম, কেন সে সন্ধ্যায় বার হবে? কোনো ক্রাউড নাই তাই। হ্যাঁ, কারণ সে ভয় পাচ্ছে, বিকজ হি ইজ অ্যাফ্রেড কেউ অফ যদি মিটিং পিপল অ্যান্ড শোয়িং হিজ ইনঅ্যাবিলিটি, অর এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স। সে লজ্জা পাচ্ছে, তাই সে সন্ধ্যার সময় বার হবে, যখন চারিদিক থমথমে হয়ে যাবে, মানুষ রাস্তায় কমে যাবে, তখন সে বার হবে। লেট আস গো, চলো আমরা যাই, থ্রু সার্টেন হাফ ডিজার্টেড স্ট্রিট। দেখো, হাফ ডিজার্টেড স্ট্রিট মানে অলরেডি সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে রাস্তা অলরেডি ফাঁকা হয়ে গেছে, তাই তো। হাফ ডেজার্ট মানে অলরেডি, ডেজার্ট মানে কি, মানুষজন ছাড়তে শুরু করেছে জায়গা, ঠিক আছে তো, মানুষজন সবাই বাসায় চলে যেতে শুরু করেছে, তখন সে বার হবে। তাই লেট আস গো থ্রু সার্টেইন হাফ ডিজার্টেড স্ট্রিট, দ্য মাটারিং রিট্রিটস অফ রেস্টলেস নাইটস ইন ওয়ান নাইট চিপ হোটেলস। ঠিক আছে, তাহলে বলতে চলো আমরা যাই, গিয়ে ওরকম রাস্তায় হাসি। দ্য মাটারিং রিট্রিটস মানে কি, রিট্রিট মানে কি, আস্তে আস্তে মানুষ কি করে, প্রস্থান করা। রিট্রিট মানে কি, প্রস্থান করা। কিসের উদ্দেশ্যে প্রস্থান করতেছে মানুষ বলো? বাসায় ফিরে বাসার ফিরে উদ্দেশ্যে। যাওয়া অর্থে বোঝাচ্ছে এখানে, তাই না, মানে মানুষ বাসায় ফিরে যাবে আর তখন সে বার হবে। ঠিক কিছু প্রাণী আছে না যাদেরকে নকটার্নাল বার্ড বলা হয়ে থাকে, বলো, জি স্যার। বা নকটার্নাল অ্যানিমেল, তাদের কাজ কি, দিনে বার হওয়া না রাতে বার হওয়া? রাতে বের হয়। হ্যাঁ, রাতে বের হওয়া। তাই সেখানে বলা হচ্ছে যে যখন এভাবে সন্ধ্যা হয়ে যাবে, যখন চারিদিকে থমথমে হয়ে যাবে, তখন আমরা এখান থেকে বার হব। ঠিক আছে, ওকে। তারপর দ্য মাটারিং রিট্রিটস অফ রেস্টলেস নাইটস ইন ওয়ান নাইট চিপ হোটেলস। সে কোথায় যাবে বলো? একটা চিপ হোটেলে যাবে নাকি? হোটেলে। হ্যাঁ, হোটেলে যাবে। সেটা কেমন হবে? সস্তা। সস্তা চিপ। হোটেলে। হ্যাঁ, অফ রেস্টলেস নাইট। রেস্টলেস মানে কি, যেখানে যেন স্বস্তিহীনতা, হ্যাঁ, স্বস্তি নেই, শান্তি বিরামহীন। নেই, বিরাম নেই, হ্যাঁ, এরকম আর কি। তাহলে হচ্ছে দ্য মাটারিং রিট্রিটস অফ রেস্টলেস নাইট ইন ওয়ান চিপ হোটেলস অ্যান্ড সডাস্ট রেস্টুরেন্টস। সডাস্ট রেস্টুরেন্ট বুঝো, উইথ ওয়েস্টার শেলস, মানে সে যেখানে যেতে যাচ্ছে সেখানকার পরিবেশটা খেয়াল করো। হ্যাঁ, বলতেছে অফ রেস্টলেস নাইটস ইন ওয়ান নাইট চিপ হোটেল
অ্যান্ড সডাস্ট রেস্টুরেন্ট উইথ অয়েস্টার শেল। অয়েস্টার শেল কি? স্যার শামুকের মতো একটা খাবার। এই যে এরকম, হ্যাঁ, ঝিনুক, তাই তো, ঝিনুক, শামুক, এরকম যেগুলো হোটেলে কি করা হয়, বিক্রি করা হয় খাওয়ার জন্য, মানুষ এটা খায়, আর শেলগুলো আশেপাশে পড়ে থাকে, ঠিক আছে তো, তাই সেই ওয়েস্টার শেল। তাই বলছে সডাস্ট রেস্টুরেন্ট, সডাস্ট দিয়ে কেন বোঝানো হলো? সডাস্ট মানে হচ্ছে, ডার্টি। হ্যাঁ, এখানে আমরা জানি যে বিশেষ করে এই যে সমিল থাকে না, হ্যাঁ, জি স্যার, সমিলে কাঠের যে গুঁড়ার কাঠ কাটার পর যে সকল গুঁড়া গুঁড়া পর এগুলোকে সডাস্ট বলে, কিন্তু এখানে সডাস্ট বলতে বোঝানো হয়েছে ধুলাবালি পড়ে থাকা, অপরিষ্কার, নোংরা, এরকম একটা হোটেলকে বোঝানো হয়েছে, চিফ হোটেল যেহেতু, হ্যাঁ, যেখানে সবাই রিট্রিট করতেছে এবং কোথায় যাচ্ছে, তাদের রেস্টলেস নাইট কাটাতে যাচ্ছে, ওয়ান নাইট চিফ হোটেলস, যেটা হবে কেমন, এরকম সডাস রেস্টুরেন্ট উইথ অয়েস্টার শেলস, এগুলো সব পড়ে আছে, এদিক ওদিক ময়লা আবর্জনায় ভরে আছে, আর আশেপাশে কি, আর স্ট্রিটস, মানে তারা যেখানে যেতে যাচ্ছে সেখানে এরকম একটা অবস্থান, এরকম একটা চিত্র বা পরিবেশ। এবং পড়ার পর কি আমাদের খুব সুন্দর লাগতেছে এটা পড়ে, নাকি এক ধরনের ঘিন ঘিন বা একটা ময়লা আবর্জনা ভাব লাগতেছে না এরকম, মানে ব্রেনে? জি স্যার, হ্যাঁ, ঘিন এটা ঘিন। কেমন জানি ঘিঞ্জি একটা পরিবেশ মনে হচ্ছে, হ্যাঁ, লোকজন ভর্তি থাকবে, চারিদিকে ময়লা আবর্জনা, যেমন ঢাকা শহরে কিছু হোটেলগুলো আছে না, সস্তা হোটেল, রাস্তার পাশে, বলো, জি স্যার। হুম, অপরিষ্কার, হ্যাঁ, নিচে সব পড়ে আছে, হ্যাঁ, টাইলস করা কিন্তু কাদা কাদা ভাব, আর মানুষজন কি টেবিলে বসে বেশ মজা করে খাচ্ছে নাকি, হ্যাঁ, আর রাস্তার পাশে হচ্ছে রান্না, সেখানে গাড়ি যাচ্ছে, ঘোড়া যাচ্ছে, আর ধুলাবালি সব কি হচ্ছে, ওই খাবারের মধ্যে সুন্দর করে মিশে যাচ্ছে। কেমন একটা অবস্থা, মাথা আগেই কিলবিল করা শুরু করছে কেমন জানি একটা। হুম, এটা গেল রেস্টুরেন্টের কথা, আশেপাশে পরিবেশের কথা, মানে এখানে কোনো ন্যাচারাল বিউটি নাই, যেমন রোমান্টিক পোয়েম পড়লে কেমন হয়, একটা ন্যাচারাল বিউটি পাই না আমরা, সুন্দর করে, কি সুন্দর জি স্যার। পরিষ্কার একটা পরিচ্ছন্ন সুন্দর পরিবেশ, ওয়ার্ডসওয়ার্থ পড়তে গিয়ে পেয়েছি, জন কিটস পড়তে গিয়ে পেয়েছি, কিন্তু এটা পড়তে গিয়ে যা পাইলাম তা হচ্ছে কি, কি একটা অবস্থা। দেখো, স্ট্রিটস দ্যাট ফলো লাইক আ টেডিয়াস আর্গুমেন্ট অফ ইনসিডিয়াস ইন্টেন্ট, আর যে স্ট্রিট দিয়ে সে হাঁটছে সেই স্ট্রিটটা কেমন মনে হচ্ছে দেখো, স্ট্রিটস দ্যাট ফলো, যে রাস্তা দিয়ে হাঁটছি সেই রাস্তাটা কেমন কেমন লাগতেছে, হুম, লাইক আ টেডিয়াস আর্গুমেন্ট, মানে রাস্তা হাঁটছি তো হাঁটছি, কোনো মজা নাই, নিরস, ঠিক যেমন করে টেডিয়াস আর্গুমেন্ট হলে যেমন হয়, আমরা যখন অনেক সময় তর্ক গল্প করি, মনে করো মজার যদি গল্প না হয়, কেউ মজা পাবে বলো তো, মজা যদি না থাকে গল্পের ভিতরে, মনে করি একই কথা ঘ্যান 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 করে যদি আমি বলতে থাকি 1 ঘন্টা ধরে, তোমার ভালো লাগবে বেশিক্ষণ? হুম, বলো, ভালো লাগবে না, মানে নিরস। তারপর দেখো ইনসিডিয়াস ইন্টেন্ট, ইন্টেন্ট মানে কি, উদ্দেশ্য বা পয়েন্ট বা হচ্ছে আলোচ্য বিষয়, যেটা হচ্ছে ইনসিডিয়াস, ইনসিডিয়াস বলতে কি বোঝানো হচ্ছে, দেখো এখানে ওয়ার্ডগুলো একটু খেয়াল করতে হবে। দেখো এটা হচ্ছে কি, দেখো বলছে প্রসিডিং ইন আ গ্র্যাজুয়াল সাটল ওয়ে বাট উইথ ভেরি হার্মফুল ইফেক্টস, মানে, মানে যেখানে ভালো লাগার নেই, হ্যাঁ, সেখানে মানে যে ইনটেন্ট বা উদ্দেশ্য নিয়ে আমরা কথা বলতেছি, সেই উদ্দেশ্যের কোনো নির্দিষ্ট মানে কি টার্গেট নেই বা উপকারিতা নেই, এরকম বিষয় নিয়ে আর্গুমেন্ট করলে যেমন টেডিয়াস লাগে, নিরস লাগে, ঠিক রাস্তাগুলো ওই রকম লাগতেছে, হোটেলটা কেমন, রাস্তাগুলো কেমন, হ্যাঁ, এবং কি হচ্ছে, অ্যান্ড টু লিড ইউ টু অ্যান ওভারওয়েলমিং কোশ্চেন, এবং যখন আমরা ওখানে যাচ্ছি, ঠিক আছে তো, তখন কি হবে, একটা ওভারওয়েলমিং, ওভারওয়েলমিং মানে বুঝো তো, মানে যেটা হচ্ছে আমাদের কাছে খুবই বিব্রতকর একটা কোশ্চেন, যে কোশ্চেনের কোনো সঠিক উত্তর হয়তো জানা নেই, তো এরকম যখন হাঁটছি, আমরা যখন যাচ্ছি, বের হয়েছি, তখন আমি তোমাকে নিয়ে যাচ্ছি কোথায়, একটা, মানে এখানে নিয়ে যাওয়া বলতে পরিচালনা করা বা অবস্থান দেখানো বা একটা নির্দিষ্ট পয়েন্টে নিয়ে যাওয়া, হ্যাঁ, যে আমি তোমার সাথে যখন হাঁটবো, তোমার সাথে যখন কথা বলবো, তখন তোমাকে আমি একটা ওভারওয়েলমিং কোশ্চেন দিব, ঠিক আছে তো, যেটা হচ্ছে যার কোনো উত্তর আমার কাছে হয়তো জানা নেই, যে উত্তরটার কোনো সঠিক সমাধান আমার কাছে নেই, এরকম একটা বিষয়। হুম, তখন এটা মনে করো একজন কি বলছে, স্পিকার, যিনি স্পিকার সেটা বলছেন, তখন আরেকজন কি 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 বলবে বলো তো, তাহলে এই কথা যখন বলবে হচ্ছে, ও ডো নট আস্ক হোয়াট ইট ইজ, তখন ও আবার ভয় পাচ্ছে, না না না,
আমাকে বলো না, এটা আবার কি? আমি ভাই উত্তর টুত্তর দিতে পারবো না সম্ভবত, আমার তো জানা নাই। হ্যাঁ, অতএব লেট আস গো অ্যান্ড মেক আওয়ার ভিজিট। অতএব পারলে চলো আমরা যাই, গিয়ে ভিজিট করি। ঠিক আছে তো? চলো আমরা দেখি, এসব কথাবার্তাগুলো বাদ দাও। ঠিক আছে তো? এই তুমি যা আমাকে জিজ্ঞাসা করতে যাচ্ছ, তুমি আমাকে যা বলতে যাচ্ছ, আমি এটা উত্তর দিতে পারবো না। কারণ কি, ভয় পাচ্ছে। তাই তো, যে আবার কে কি বলে বসে, যেমন এরকমটা হয় না যে এখন যদি হঠাৎ করে আমি ক্লাসে বলে বসি যে আমি যা পড়ালাম এর ভিতর থেকে তোমাদের একটা কোশ্চেন করব, হাত তোলো। কে কে হাত তুলবা? সবাই মনে মনে ভাববা, হায় রে স্যার মনে হয় যে কী কোশ্চেন করে, আমি পারবো তো? মনে হয় পারবো না, না পারলে যে কী লজ্জা লাগবে। তাই তো, সবার সামনে হাত তুললাম, এখন যদি না পারি, হ্যাঁ লজ্জার বিষয় হয়ে যাবে, থাক না, হাতটা তুলবো না। আর সবচেয়ে ভালো হয় স্যার যদি কোশ্চেনটা না করে, তাই না? এরকম না ব্যাপারটা মনে মনে ভাবছি কিনা আমরা, বলো? জি এগুলো স্যার। ভেবে ফেলছি জি না? স্যার। এগুলো কথা কিন্তু আমরা ভেবে ফেলছি যে হায় রে কী যে কয়, কী যে হবে, হাত তুলবো না তুলবো না, না থাক, তুলবো না, তুললে আবার কী ঝামেলা হবে। স্যারে হয়তো এমন কোশ্চেন করলে আর পারলাম না, অন্যান্য লোকেরা সব হাসি ফেলবে, থাক, তুললাম না হাত। দুই একজন তুলেছে, যাই হবে, যা বলে বলুক, না পারবো তাই কী হয়েছে? হ্যাঁ, যার সাহস আছে, এরকম সাহসী মানুষের পরিমাণ কি বেশি না কম, বলো? যে যাহাই হবে। কম। 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 খুবই কম। হ্যাঁ, খুবই কম। অধিকাংশই আমরা এরকম ইন্টেরিয়র মনোলগে ভুগি, দিয়ে নিজের দুর্বলতাটাকে প্রকাশ করতে চায় না। হ্যাঁ, আরে বাবা, ঠিক আছে তো, কিন্তু যে হাত তুললো এবং যে পারলো না, আবার ঠিকই আমরা তার জন্য হাসলাম। হাসলাম না বলো তো? আমি নিজেই হাত তুলি নাই, আমি নিজেই ভয় জি পাইছিলাম। স্যার। অথচ একজন হাত তুলেছে, সে মানে সাহস তো দেখালো হাত তোলার, কিন্তু সে ভুল করলো, আর আমরা সবাই হো হো করে হেসে দিলাম, মনে হচ্ছে না আমরা যেন পারতাম। তা পারতাই যখন, হাত তোলার সাহস তো নাই, তাহলে তোমার মতো, হ্যাঁ, এরকম লাজুক বা হচ্ছে নিজের অপরাধ না দেখাতে পাওয়ার, তাই তো, একটা দুর্বল মানুষকে নিয়ে তো আমার লাভ নেই। ওকে দরকার আছে যে তার সাহস আছে অন্তত, যে না, পারি আর না পারি, অংশগ্রহণ তো করি, এইটা। তো দেখো, হেজিটেন্ট একটা ভাব এখানে দেখানো হচ্ছে, হ্যাঁ, ইনডিসিশন, হেজিটেন্ট। বলছে আমি তোমাকে একটা প্রশ্ন করবো, বলছে না না না, বাদ দাও বাদ দাও। হ্যাঁ, কী এসব, আমি ওসব দিতে পারো না ভাই, চলো যাই, গিয়ে আমরা বরং একটু ঘোরাঘুরি করি, ও আমাদের দরকার নাই। ঠিক আছে? তার পুরো পরিবেশ, তারপর হচ্ছে আমাদের মেন্টালিটি, সব কিছু মিলে মনে হচ্ছে কি একটা, মানে কি বলবো, নিরস, নির্জীব একটা অবস্থান। হ্যাঁ, তো এখানে সেটাই বলছে, দেখো ইন দিস ওপেনিং লাইন্স, এই যে বললাম দেখো আধুনিক কবিতা, এখানে তুমি কি বুঝছো বলো এই জায়গাতে? মানে কি, এখানে কোনো স্টোরি লাইন বা এরকম কিছু আছে বলো? কিছুই নেই। না স্যার। পরিবেশ দিয়ে আমাদের মেন্টালিটিকে প্রকাশ করতে চাচ্ছে, পরিবেশ দিয়ে আমাদের অবস্থানকে তৈরি করতে যাচ্ছে। হ্যাঁ, তাই এখানে বলছে ইন দিস ওপেনিং লাইন্স দ্য স্পিকার জে আলফ্রেড প্রুফক ইনভাইটস দ্য রিডার অর আ কম্পেনিয়ন, আমরা জানি না সে কে, কিন্তু ইনভাইট করতেছে, টু টেক আ ওয়াক উইথ হিম থ্রু আ ড্রিয়ারি ডিকেইং আরবান ল্যান্ডস্কেপ। তাই তো, যেখানে সৌন্দর্য নাই, সব মানে ওইরকম ডার্টি, হ্যাঁ, তারপর হচ্ছে যেখানে মানুষ যায় না, থাকে না, নির্জন একটা এলাকায়। দ্য ইভিনিং ইজ ডেসক্রাইব ইন অ্যান আনইউজুয়াল অ্যান্ড আনডিস্টার্বিং সিমিলি লাইক আ ড্রাগেড পেশেন্ট অন আ অপারেটিং টেবল, হ্যাঁ, সাজেস্টিং আ লাইফলেস মোশনলেস অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারটা ভালো না, খারাপ। অ্যাজ দে ওয়াক থ্রু লনলি হাফ ডিজার্টেড স্ট্রিট দে পাস চিপ হোটেলস, শ্যাভি রেস্টুরেন্টস, সিম্বলাইজিং দ্য এমটিনেস, আইসোলেশন অ্যান্ড মোনোটনি অফ মডার্ন সিটি লাইফ, হ্যাঁ, নোংরা, আবর্জনা ইত্যাদি, ঘিনঘিন করতেছে গা, চারিদিকে কেমন, হ্যাঁ, মনে করো মাছ কাটতেছে, যেখানে মাছ রান্না হবে সেখানে মাছ কাটতেছে, বুঝতে পারছেন? আর মাছের নাড়ি ভুড়িগুলো মনে করো যে কাটতেছে তার আশেপাশে ছড়ানো আছে, আর মানুষজন তার আশেপাশে টেবিলে বসে খাচ্ছে, কেমন লাগবে বলো তো? হুম, কেমন লাগবে? ভালো লাগবে না? খেতে ইচ্ছা করবে না স্যার ওখানে। না, কেন খেতেছে? আমরা তো টাটকা মাছ দেখতেছি, যে টাটকা মাছ কেটে আমাদের সামনে দিচ্ছে, কেন ভালো লাগবে না? ভালো লাগারই তো কথা, কিন্তু পরিবেশ বলতেছে ভালো লাগবে না নাকি? হুম। এছাড়া বলছি কি, দ্য উইন্ডিং স্ট্রিট কম্পেয়ার টু আর টেডিয়াস অ্যান্ড, দেখো সাসপিশাস আর্গুমেন্ট, যেমন আমরা সাসপিশাস বা টেডিয়াস বা নিরস আলোচনা করি, রাস্তাগুলো ওরকম মনে হচ্ছে, সিম টু লিড টুয়ার্ড আ ভেগ আর ইনসিগনিফিক্যান্ট ওভারওয়েলমিং কোশ্চেন, কিন্তু হাউএভার প্রুফক ইমিডিয়েটলি অ্যাভয়েডস, না না, এক্সপ্লেনিং হোয়াট দ্য কোশ্চেন ইজ, শোয়িং হিজ ইনডিসিশন অ্যান্ড ফেয়ার অফ কনফিডেন্স, হ্যাঁ, যে ইনডিসিশন ফেয়ার, যে কে কী বলে বসবে, ইনস্টেড অফ অ্যাড্রেসিং ইট, বলছে চলো না সব বাদ দাও, তো কোশ্চেন টোশ্চেন বাদ দাও, হি সাজেস্ট দে সিম্পলি গো অ্যান্ড মেক আওয়ার ভিজিট, ইন্ডিকেটিং হিজ টেন্ডেন্সি টু ডিলে, অ্যাভয়েড অর রিট্রিট ফ্রম মিনিংফুল অ্যাকশন আর কমিউনিকেশন, হ্যাঁ, চাচ্ছি না, কথোপকথন হবে না, বলতে চাচ্ছি না, হবে না, চলবো না, ইত্যাদি ইত্যাদি। দিস লাইন সেট দ্য টোন অফ দ্য পোয়েম, রিভিলিং থিমস অফ এলিনেশন, ইমোশনাল প্যারালাইসিস, ইনসিকিউরিটি অ্যান্ড মডার্ন ডিজিলিশনমেন্ট, মানে কবিতাটা নিজেই আমাদের ভিতরে এরকম একটা সেন্স তৈরি করে দিয়েছে, যখন আমরা পড়তেছি তখন কি আমাদের ভিতরে খুব ভালো লাগা কাজ করতেছে, নাকি কবিতা না বলতে স্যার। চাচ্ছেন সেটা অলরেডি আমাদের মনের ভিতরে সৃষ্টি হয়ে গেছে।
রোমান্টিক পয়েন্টদের মতো, হ্যাঁ, সে বনে জঙ্গলে ঘুরে সে সেন্সুয়াস জন কিডসের মতো, হ্যাঁ, সেন্সুয়ান ইমেজ আমরা এখানে খুঁজতেছি না। এখানে আমরা যা বলতেছি তা আমাদের মেন্টালিটিকে প্রকাশ করছে, যে সব কিছুর মধ্যে এক ধরনের, হ্যাঁ, যেমন এখন আমাদের ভিতরে রিলেশনশিপগুলো কেমন জানি, কি খুব স্ট্রং আছে বলো? খুব একটা স্ট্রং নেই। না স্যার। হ্যাঁ, আমরা কথা বলতে চাই না, আমরা চুপচাপ থাকি, ইন্টারাকশনগুলো কেমন জানি হয় না। ইন্টারাকশন কেন হচ্ছে না? কি বলতে গিয়ে কি বলে বসবে, কে হয়তো কি করে বসবে, এইরকম একটা সন্দেহ। আর সন্দেহ কি আমাদের সবার ভিতরে না বলো? সব মানুষ আমরা জি স্যার। সবাইকে সন্দেহ করতেছি, সবাইকে আমরা বাতলিয়ে যাচ্ছি এইভাবেই। কেমন? ধনীরা মনে করতেছে এই গরিব, ওরা গরিব থাকবে না, ওদের একদম ফিনিশ করে দেওয়া উচিত দেশ থেকে যত সব নোংরা দল। আবার যারা গরিব তারা বলছে ধনীরা, আরে বাবা বাবা সব 2 নম্বরই টাকার মালিক। হুম, বুঝতে পারছো? একইভাবে টিচাররা বলতো স্টুডেন্টরা কিচ্ছু পড়াশোনা করে না, সব আতেলের জাত, এদের দিয়ে পড়াশোনা করানো যায়। আর স্টুডেন্টরা বলতেছে টিচারদের, হ্যাঁ, আর শুধু ফাঁকিবাজ, পড়াশোনা করায় না, কিচ্ছু বোঝে না, আমাদেরকে সব ফাঁকি দিয়ে আমাদের জীবনটাকে নষ্ট করে দিল নাকি। এইভাবে রিক্সাওয়ালারা যারা কার চালাচ্ছে তাদেরকে, যারা কার চালাচ্ছে তারা রিক্সাওয়ালাদেরকে রাস্তা থেকে উদ্ধার মানে কী করতে যাচ্ছে, একদম উঠিয়ে দিতে যাচ্ছে, ধ্বংস করে দিতে যাচ্ছে, সবাই সবাইকে ধ্বংস করার জন্য ব্যস্ত। এবং এই কারণে যদি কেউ বিপদে পড়ে, যদি কেউ মনে করো এখন যদি কোনো টিচার বিপদে পড়ে যায়, ফেসবুকে যদি তাকে নিয়ে একটা পোস্ট দেওয়া হয়, তার সম্পর্কে পজিটিভ মানে কতটা কথা পাওয়া যাবে বলো? পজিটিভ কথা কতটা আসবে তাকে নিয়ে? বলবে না ঠিকই হয়েছে, আল্লাহ পড়ায় না সব। বেশিরভাগই নেগেটিভ হ্যাঁ, আসবে। নেগেটিভ। সে তুমি যে পেশারি মানুষকে বলো, তুমি পুলিশকে বলো, হ্যাঁ ঠিকই হয়েছে, তাহলে ঘুষ করে মরছে ভালোই হয়েছে, তাই তো। তারপরে ডাক্তারকে বলো, হ্যাঁ ঠিকই হয়েছে, আরে ডাক্তারের মানুষজনের টাকা খায় সব ভুলে গেল। তুমি যদি একটা রিক্সাওয়ালাকে বলো, ধর ঠিকই আছে, রিক্সাওয়ালারা শয়তানের শয়তান, জব্বর শয়তান, ভাড়া কম বেশি নিলে হয় না। কৃষকদের বলো, হ্যাঁ ঠিকই হয়েছে, মরছে ভালোই হয়েছে, কারণ এরা সব আমাদেরকে আবর্জনা খাওয়াই মানুষ করতেছে। ঠিক আছে তো? মানে প্রত্যেকটা মানুষের প্রতি মানুষের একটা বিদ্বেষ কিন্তু এখন কাজ করছে। ব্যাপার এইরকম, কারো প্রতি কারো বিশ্বাস নাই, ভালোবাসা নাই, কিচ্ছু নাই। আছে বাট বর্তমান যুগে বলো তো? হুম। না স্যার, সবাই না ক্রিটিক স্যার। হয়ে গেছে। যেমন যদি এখন ধর্মীয় যারা যারা মসজিদ মন্দিরে আছে তাদের নিয়েও যদি একটা পোস্ট থাকে খারাপ, দেখো কমেন্ট কীভাবে শুরু হয়ে যায়। যদি একটা মরে যায় বা এরকম কিছু একটা ঘটনার সাথে রিলেটেড হয়, তাহলে আমাকে এরকম আচ্ছা করে ধুনে দিবে, বাংলা কথা, ঠিক আছে তো? হ্যাঁ। তো আরো এইভাবে, বেশি বলবে। হ্যাঁ, এইভাবে দেখো এই যে ফেসবুকে দেখলাম একটা ঘুরতেছে, একটা কোনো অভিনেতার ওয়াইফ সুইসাইড করছে, হ্যাঁ, তাকে নিয়ে কি চলতেছে বলো? হুম, শুধু কমেন্ট পড়বা। আমি তো মাঝে মাঝে যখন পোস্ট একটু সিরিয়াস পোস্ট দেখে আমি কমেন্টে যাই, বুঝতে পেরেছো? আমি একটু বিবেচনা করার চেষ্টা করি যে আমাদের মানুষগুলো কোন প্রকৃতির। হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে অবস্থান। তারপর সে দিস লাইন সেট দ্য টোন অফ দ্য পোয়েম রিভিলিং থিমস অফ অ্যালিনেশন, ইমোশনাল প্যারালাইসিস, হ্যাঁ, ইমোশনাল প্যারালাইসিস, যেটা আমরা এখন বর্তমানে পুরো হয়ে গেছি, ইনসিকিউরিটি অ্যান্ড মডার্ন ডিজিলিশনমেন্ট। সবাই আমরা একজন আরেকজনের প্রতি ডিজিলিশনড। টিচার স্টুডেন্ট রিলেশনশিপ ভালো নাই, রোগী ডাক্তারের সাথে সম্পর্ক ভালো না, ড্রাইভার মালিকের সাথে সম্পর্ক ভালো না, বাড়ির মালিকের সাথে কি যারা মানে ভাড়াটিয়া তাদের সম্পর্ক ভালো না, কারোর সাথে কারো সম্পর্ক কোনো কিছুই ভালো নেই, সবাই কেমন জানি। হ্যাঁ, তাহলে একটু পড়ে নিবা। এর বলছে, যাই হোক, তারা একটা হোটেলে ঢুকছে মনে করো, রাস্তার পাশে একটা হোটেলে মনে করো ঢুকছে, ঢুকে বলতেছে, ইন দ্য রুম দ্য উইমেন কাম অ্যান্ড গো টকিং অফ মাইকেল অ্যাঞ্জেলো। হ্যাঁ, এখন আমরা মডার্ন এজ যেমনই হোক, মডার্ন এজের মানুষ যেমনই হোক, আমাদের ভিতরে ভাবচক্কর খুব আছে, আছে না বলো তো? জি আমাদের ভিতরে স্যার। ভাবচক্কর কিন্তু চরম। কেমন? আমরা কিন্তু আবার যে যা তা নিয়ে কথা বলি না, আমরা আর্ট লিটারেচার, ঠিক আছে তো, তার ফিলোসফি, এগুলো নিয়ে ছাড়া কথা হয় না। যেমন আমরা ইয়াতে পড়েছিলাম না, ওই যে লানসেন কবিতা মানে গল্পটাতে, শর্ট স্টোরিতে, হুম, যে লেডি গেস্ট জি এসে স্যার। রাইটারের সাথে কী নিয়ে কথা বলছিল বলো? আর্ট লিটারেচার। বোঝাতে যাচ্ছে সে একটা হাই সোসাইটির মানুষ, এগুলো নিয়ে যে সে মানুষ কথা কয় না, বুঝতে পারছো? তাই যে রুমে তারা ঢুকছে, হোটেলে, রেস্টুরেন্টে, সেখানে উইমেনরা আসছে আর যাচ্ছে, আর তাদের ভিতরে কথোপকথনের টপিক হচ্ছে কি মাইকেল অ্যাঞ্জেলোর মতো বিষয়। যদিও মাইকেল অ্যাঞ্জেলো একটা ছোটো টপিক হিসেবে দেখানো হয়েছে, ওটা দিয়ে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে যে এখানকার মানুষ কেউ হালকা পাতলা বিষয় নিয়ে কথা কয় না, বুঝতে পারছো? তারা সব উঁচু সমাজের। হুম, যেমন 5 স্টার হোটেলে, মনে করো রেস্টুরেন্টে তুমি ঢুকছো, 5 স্টার হোটেলের রেস্টুরেন্টে তুমি ঢুকছো, সেখানে কি বলো? সেখানে বাসন কোসনও প্লেট ঘটিও চকচকে নাকি, সোনালি কালারের, আরে বাবা চারিদিকে লাইটিং, আলাদা একটা ভাব কাজ করছে।
আর সেই রেস্টুরেন্টের পাশেই কি আছে? বস্তি। ড্রেনে ময়লা, রাস্তা অপরিষ্কার। শুধু ওর ভিতরে ঢোকার পর মনে হলো আমরা যেন একটা স্বস্তি পেলাম। তাও সেটা হচ্ছে আর্টিফিশিয়াল লাইট, আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট, এসি রুম, ঠিক আছে তো? আর সবাই এখানে যারা আছে সব উঁচু সমাজের, তাই না? এখানে যারা থাকে ওই র্যাডিসন হোটেল, নাকি ওই রূপসী বাংলা হোটেলে কারা যাবে? রিক্সাওয়ালা বা আমাদের মতো আতেল টিচাররা যাবে? বলো। হুম। না স্যার, হাই ক্লাস হ্যাঁ, সোসাইটির ওখানে মানুষ। হাই ক্লাস সোসাইটির মানুষেরা যাবে, যারা গাড়িতে চড়ে ঢুকবে, এসি রুম থেকে বার হয়েছে, এসি গাড়িতে চড়ে এসি একটা রেস্টুরেন্টে যাবে, সেখানে এসি রুমে গল্প করে আবার এসি পাসওয়েজ দিয়ে বার হয়ে তারা গাড়িতে ঢুকে আবার বাড়িতে চলে যাবে। কারণ কি? কারণ বাইরের জগৎটা অপরিষ্কার। বুঝতে পারছো? রোগ শোক আসতে পারে, বুঝো না? অপরিষ্কার রাস্তা দিয়ে হাঁটা যাবে? জি স্যার। হুম। তো এরকম আর কি অবস্থা। তাই বলছে দেখো, দ্য কাপলেট ইজ রিপিটেড, এইটা অনেকবারই বলা হয়েছে জাস্ট টু ইন্ডিকেট দ্যাট দ্য এনভায়রনমেন্ট, হোয়াট এভার মে বি দ্য এনভায়রনমেন্ট, বাট উই শো আস ইন আ ডিসগাইজ ম্যানার, হ্যাঁ, অ্যান্ড উই শো দ্যাট উই নট অনলি হাই ইন আওয়ার অ্যাপিয়ারেন্স বাট ইন আওয়ার, হ্যাঁ, থিঙ্কিং অ্যান্ড অলসো এক্সপ্রেশনেও আমরা অনেক উঁচু লেভেলের। তারপরে this couplet repeated in the love song of J. Alfred Prufrock serve as a symbol of shallow social rituals, superficial conversations. Superficial conversation নিয়ে আমরা ব্যস্ত। The mention of Michelangelo as symbol of high art and culture contrast with the speaker's feeling of insecurity and insignificance. ঠিক আছে, মানে যে হচ্ছে স্পিকার সে গিয়ে ভাবতেছে, হাই রে, এখানে আমি যে বসে আছি, এই যে রেস্টুরেন্টে আসলাম, এখানে আর কি আমার আসা ঠিক হলো? বলো। তুমি যখন, হ্যাঁ, একটা বড় শপিং মলে ঢুকবা, তুমি যদি নোংরা স্যান্ডেল, নোংরা জুতা, ছেঁড়া কাপড় পরে ঢুকো, তোমাকে ঢুকতে দিবে? বলো। হুম। না স্যার। ওখানে ঢুকতে দিবে না। কারণ কি? ওখানে সব উচ্চ সমাজের মানুষ, যাদের গায়ে, তোমার গায়ের স্পর্শ হলে তাদের জাত চলে যেতে পারে। হ্যাঁ। তারপর দ্য লাইন ইমপ্লাইজ দ্যাট দ্য উইমেন আর নট ডিপলি এনগেজিং উইথ মাইকেল অ্যাঞ্জেলোস ওয়ার্ক। তাই তো, তারা হয়তো মাইকেল অ্যাঞ্জেলো ওয়ার্ক নিয়ে খুব যে ডিপলি এনগেজ তা নয়, বা তারা ওই কাজ করে তা না, কিন্তু বাট রাদার ইউজিং হিজ নেম টু অ্যাপিয়ার কালচার অ্যান্ড ইন্টেলেকচুয়াল ইন প্রিটেনশাস সোশ্যাল সেটিং। হ্যাঁ, আমরা একটা ভান করে চলি। ভান নিয়ে কেমন মেয়েদের ভিতরে কি কি বিষয় নিয়ে কথা হয় বলো তো? কোনো মেয়ে, দুইজন মেয়ে যদি একসাথে বসে, বিশেষ করে যদি একটু ওই যে হাই সোসাইটির বা উচ্চ সমাজের বা এই জাতীয় মানুষ, তারা কি নিয়ে গল্প করতে পারে বলো তো? আইডিয়া করো। রেস্টুরেন্টে বসে দুই দুই বান্ধবী গল্প করছে মনে করো, কি নিয়ে গল্প হবে? আমার ছেলে এই করে, আমার মেয়ে এই করে, ওই হ্যাঁ, করে, আমার হ্যাঁ, গর্ব হ্যাঁ, করে খুব। হ্যাঁ, যদি বিবাহিত না হয়, যদি দুই বান্ধবী হয়। কে কত টাকা শপিং করলো, হ্যাঁ, কে কে কত কত টাকা টাকা শপিং দামি ড্রেস করলো, পরে আসছে, কোন কোন নেল পালিশটা কিনছিস, হ্যাঁ, ব্র্যান্ডের কোন নাম ব্র্যান্ড জানিস? ইউজ করে। হ্যাঁ, ব্র্যান্ড নিয়ে নাম হবে। হ্যাঁ, আমি ওই ব্র্যান্ডের কিনতে চাচ্ছি রে, ওই ব্র্যান্ডের কোথাও পাওয়া যাবে? এই ব্র্যান্ড, এই সেই, হ্যাঁ, এই রেস্টুরেন্টের নাম জানিস তুই? এই রেস্টুরেন্টে কোনদিন খাইতে গেছিস? ঠিক আছে তো? এই এই মানে ড্রেস কিনতে গিয়েও তুই কোন ব্র্যান্ডের ড্রেস পরিস? হ্যাঁ, না এই ব্র্যান্ডের ড্রেস কিন্তু হেভি দামি, বা ওই ব্র্যান্ডের ড্রেস, এরকম এই জাতীয় গল্প হবে, হবে কি না বলো? হুম। এরকম আর গল্প হবে। জি স্যার। আর এখন তো মানুষ দেখি, হ্যাঁ, মেয়েরা বিশেষ করে এমন এমন সাজগুজো পরে, মনে হবে যেন সে অ্যালিয়েন ট্যালিয়েন হয়ে গেছে পুরো, হ্যাঁ, অ্যালিয়েন হয়ে গেছে না? বলো। কারণ কি? নোখ তো আছে, জি স্যার। নোখ তো তার নিজের আছে, তারপরে তার আবার কি করে, এক্সটার্নাল নেল নিয়ে এসে হাতে লাগায়, লাগায় না, দিয়ে লম্বা লম্বা করে রাখে, মনে হচ্ছে যেন সে আলিফ লাইলার সেই কবে দেখছিলাম, ওই বানি খায়নি, ওরকম লাগে দেখতে, তাই কি না বলো? হুম। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, না, মাঝে মাঝে দেখি ফেসবুকে মানুষের সামনে চলে আসে, মনে হয় যেন হাতটা কি আসলে কোনো ডাইনির টাইনির নাকি আসলে মানুষেরই, নিজেরও তো নখ আছে ভাই, হ্যাঁ, তাও এরকম কেন করা লাগবে? আবার অনেকে অলংকার এমনভাবে পরে শেষে ভুতুরের মতো মনে হয়, হয় না? এখন তো দেখছি আবার মানুষ তাদের নিজের শেপটাও চেঞ্জ করতেছে, ঠোঁট মোটা করতেছে, এটা নাকি এক ফ্যাশন, নাকি? হুম। জি স্যার, জোয়ালা। তো এরকম আর কি বিষয়টা। তাই বলছে কি নিয়ে কথা হতে পারে আমাদের, হ্যাঁ? তাই বলছে ফর প্রুফক, আর প্রুফক তো পারছে না এদের সাথে মিশতে। দিস রিপিটেড অবজারভেশন, সে অবজার্ভ করতেছে, এমফাসাইজ হিজ অ্যালিনেশন অ্যান্ড ইনএবিলিটি টু কানেক্ট ইন সাচ এনভায়রনমেন্ট, হ্যাঁ, এই এনভায়রনমেন্টে সে হয়তো মেশার যোগ্য না, কারণ তারা মাইকেল অ্যাঞ্জেলো নিয়ে কথা বলছে, বিশাল ব্যাপার। ওদের সাথে কথা বলা, সম্পর্ক হওয়া, বা ওদের সাথে বসে একটু চাপান করার ক্ষমতা কি আমার আছে? হি ফিলস ইন্টিমিডেটেড, আনঅর্দি অ্যান্ড পারহ্যাপস সিম্পলি বোর্ড। তারা হয়তো এনজয় করছে, কিন্তু তার কাছে বোরিং লাগতেছে, বিকজ বাই দিস কনভারসেশন হুইচ হাইটেন্স হিজ সেন্স অফ প্যারালাইসিস অ্যান্ড এডিকুয়েসি। সে নিজেকে ভাবতেছে কি, আমার হয়তো সেই যোগ্যতা নেই, এদের সাথে বসার গল্প করার হয়তো ক্ষমতা আমার নেই। হুম। তো এরকম আর কি বিষয়টা, যে আমি রেস্টুরেন্টে আসছি, কারোর সাথে কথা বলবো না, সেটা আমার হবে না, কারণ ওরা কী নিয়ে কথা বলতে যদি আমি না পারি, যদি আমি ওই ধরনের গল্প করতে না চাই,
বা আমি যদি ওদের কথা না বুঝি, তারা আমাকে ছোট ভাববে, আমাকে নির্বোধ ভাববে, দরকার নেই ভাই, চুপচাপ একা থাকি তাও ভালো। ঠিক আছে তো, এরকম একটা বিষয়। তারপরে কি বলছে, যে রেস্টুরেন্টে বসে আছে তখন সে অবজার্ভ করতেছে রেস্টুরেন্টগুলো। রেস্টুরেন্ট মানে মানুষের সাথে কথা হচ্ছে না, তার মানুষের সাথে কথা না, সে এখন অ্যালিনেটেড। অনেক রেস্টুরেন্টে অনেক মানুষ আছে হয়তো, কিন্তু সে একা একই একটা হয়তো চেয়ারে বসে চারিদিকে অবজার্ভ করতেছে। সে এমন অবজার্ভ করতেছে যে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো তার অবজারভেশনের মধ্যে চলে আসছে। কেমন বলছে, দ্য ইয়েলো ফগ। চিন্তা করো, ফগ কোনোদিন ইয়েলো হয়? হুম, বলো। ফগ বা স্যার। কুয়াশা বা ইয়া কেমন হয়? সাদা হয় না? বলো, কুয়াশা কি সাদা হয় না? জি স্যার। হ্যাঁ, সেই জি কুয়াশা স্যার। হয়ে গেছে কি হলুদ। কারণটা কি? কারণ এনভায়রনমেন্ট পলিউশন। ঠিক আছে তো, এনভায়রনমেন্টের পলিউশনের কারণে ফগ পর্যন্ত হলুদ হয়ে গেছে। দ্য ইয়েলো ফগ দ্য রাবস ইট ব্যাক আপন দ্য উইন্ডো পেন্স। মানে কি, যে ফগ বা যে কুয়াশা বা সে ধোঁয়া, এরকম আর কি বিষয়টা, যেটা কি কি হচ্ছে, উইন্ডো প্যানের গা ভেসে, মানে গা স্পর্শ করে, বলছে না রাবস মানে কি, ঘষে। মনে করো হঠাৎ করে তুমি ধোঁয়া দিলা, হঠাৎ করে তুমি মনে করো একটা পাইপ দিয়ে যদি একটা ধোঁয়া তোমার জানালার যে গ্লাস আছে সেই গ্লাসের দিকে ছুড়ে দাও, তখন কেমন হবে? ধোঁয়াটা কি গ্লাসের ওই দিকে বার হতে পারবে, নাকি ওই গ্লাসের গা ঘেঁষেই উপরের দিকে উঠবে? কেমন হবে? হুম, হ্যাঁ, গা ঘেঁষে উপর দিকে উঠবে। অনেক একইভাবে মনে করো যে শীতকালের দিকে কেমন হয়, দেখো শীতকালের দিকে কেমন হয়, পুরো যখন চারিদিকে ঘন কুয়াশা থাকে তখন কেমন হয়, ওই কুয়াশা গ্লাস দিয়ে কিন্তু কি হয়, গ্লাসে লেগে, তাই তো, পানি জমে ওইটা আস্তে আস্তে কি হয়, পানি, নিচের দিকে হ্যাঁ, পড়তে থাকে। পড়তে থাকে। থাকে। হ্যাঁ, তো এরকম আর কি। তাই বলছে দ্য ইয়েলো ফগ দ্যাট রাবস ইটস ব্যাক, মানে ফগ যেন একটা ব্যক্তি, ঠিক একটা কুকুরের মতো বা বিড়ালের মতো বা মানুষের মতো, যারা পিঠ চুলকায় না, গাছে দাঁড়িয়ে মনে করো খুব চুলকানি হয়েছে গায়ে, কি করে মানুষ, মনে করো দেয়ালে একটু দাঁড়িয়ে হাত যাচ্ছে না বিধায় দেওয়ালে গিয়ে একটু গা ঘষে নিচ্ছে, পিঠ ঘষে নিচ্ছে। তো এরকমভাবে ফগ মনে হচ্ছে তার পিঠটা যেন ঘষতেছে, দেখো, রাবস ইট ব্যাক আপন দ্য উইন্ডো প্যান্স, হ্যাঁ, উইন্ডো যে গ্লাস আছে সেখানে যেন তার পিঠটা চুলকাচ্ছে, মানে ওইটা আস্তে লেগে উঠতেছে, মানে অপরিষ্কার পরিবেশ। ঠিক আছে তো, সেটাকে নির্দেশ করছে। এছাড়াও দ্য ইয়েলো স্মোক, আর ওই যে রেস্টুরেন্ট থেকে যে ইয়েলো স্মোক বার হচ্ছে, দ্যাট রাবস ইট মাজল অন দ্য উইন্ডো পেন্স, সেও তার মাজলটাকে কি করছে, স্মোকটাও যেন তার মাজল বা হচ্ছে কি নোজ, নাক। ঠিক আছে তো, দেখো, এই যে এই অংশটুকু, যে অংশটুকু ঢেকে রাখা হয়েছে, কুকুরের অংশ, হ্যাঁ, এই যে এই অংশটুকু, সেটা যেন দেওয়ালে গিয়ে ঘষতেছে, মানে দেওয়ালে লেগে বা হচ্ছে গ্লাসে লেগে গ্লাস পুরো অন্ধকার মতো হয়ে গেছে, দেখো না, মানে ধোঁয়াটে ভাব হয়ে যায় গ্লাসে, হয় না, ধোঁয়াটে ভাব হয়ে গেছে, মানে দেখাচ্ছে, জি স্যার। হ্যাঁ, যে মানুষ একদিকে কি মানে একদিকে কি করছে, তাদের সামাজিক প্রতিপত্তি দেখাচ্ছে, উন্নত জীবনযাপন দেখাচ্ছে, কিন্তু তারই আড়ালে কি হচ্ছে, প্রচুর পরিমাণে পরিবেশ কি হচ্ছে, পলিউশন দূষণ হচ্ছে। দূষণ হচ্ছে। তাই বলছে দেখো, দ্য ইয়েলো স্মোক দ্যাট রাবস ইটস মাজল অন দ্য উইন্ডো পেন্স লিকড ইটস টাং, কুকুর যেমন তার কি করে, জিভ চাটে না, এরকম আর কি, লিকড ইটস টাং ইনটু দ্য কর্নার্স অফ দ্য ইভিনিং, লিঙ্গার্ড আপন দ্য পুলস দ্যাট স্ট্যান্ড ইন দ্য ড্রেইন। তাহলে ধোঁয়াটা যখন উড়ে যাচ্ছে বা ফগ যখন উঠতেছে তখন কি হচ্ছে, কখনো মনে হচ্ছে যেন যে কিছুক্ষণ ধোঁয়াটা আটকে গিয়ে ওখানে যেন নিজেকে একটু ইয়া করে নিল। হুম, মানে এটা একটা ইমেজ, যদি আমরা ধোঁয়ার ওই পরিবেশগুলো খেয়াল করি তাহলে বুঝতে পারবো। মনে করো চুলা থেকে হঠাৎ করে ধোঁয়া বার হয়েছে, চারিদিকে সব বন্ধ, হ্যাঁ, চারিদিকে ঘর বন্ধ, তখন ধোঁয়াটা ওই ঘরের ওই কোনায় উঠে গিয়ে হয়তো পাক খেয়ে আবার অন্যদিকে বার হওয়ার চেষ্টা করতেছে, ব্যাপারগুলো এইরকম। হ্যাঁ, অ্যান্ড লিঙ্গার্ড আপন দ্য পুলস, অথবা কিছু ধোঁয়া বা ফগ গিয়ে দেখাচ্ছে কি, ওই যে পুল বা খাল বা একটা ছোট্ট পুকুর মতো আছে, সেই পুকুরের পানির উপর দিয়ে ওইটা বয়ে চলেছে। হ্যাঁ, তারপরে দেখো, লিঙ্গার্ড আপন দ্য পুলস দ্যাট স্ট্যান্ড ইন ড্রেইনস, তাহলে ড্রেনের উপরে, ড্রেনে যে পানিগুলো জমে আছে সেই পানিটাকে পুল মতো মনে হচ্ছে, তাই তো, মানে একটা লেক মতো মনে হচ্ছে যেখানে পানি জমে আছে, সেই পানির উপরে ফগ কি করছে, লিঙ্গার করা মানে কি, মানে ঝুলে থাকা। দেখবা যে বিশেষ করে শীতকালীন সময়ে যদি গ্রামে আমরা দেখি, দেখবা যে সাদা কুয়াশা কি খাল বিলের উপরে মনে যেন ঝুলে আছে, এরকম মনে হয় না, পুকুরের উপরে, হলো সাদা কুয়াশা জি স্যার। মনে যেন ওখানে হ্যাং করতেছে, ঝুলে আছে, ওরকম একটা মিনিট। তাই বলছে লিঙ্গার্ড আপন দ্য পুলস দ্যাট স্ট্যান্ড ইন ড্রেনস, অতএব লেট ফল আপন ইটস ব্যাক, তাহলে সেই
ইয়েলো ফগ, এখানে দেখো এখানে চরিত্র দুটা কারা কারা বলো তো? এখানে চরিত্রকে ফগ আর ইয়েলো স্মোক না? দেখো তো তাদেরকে কি পার্সনিফাই করা হয়েছে স্যার না? হুম। তাহলে রাফ সিট ব্যাক, জি তার স্যার। পিঠ ঘষতেছে, কে পিঠ ঘষতেছে বলো? ইয়েলো ফগ। আবার ইয়েলো রাফ সিটস মাজল, সে নাক ঘষতেছে, কে নাক ঘষতেছে? ইয়েলো ফগ। ইয়েলো স্মোক। হ্যাঁ, আবার লিকড ইটস টাং, তার জিভ যেন চাটতেছে, কে চাটতেছে? এই ইয়েলো স্মোক বা ফগ। আবার লিঙ্গার্ড আপন দ্য পুলস, লিঙ্গার মানে কি ওই যে ফগ, ফগ যেটা, হ্যাঁ, কুয়াশা, সেটা যেন পুলের উপরে ঝুলে আছে। আবার লেট ফল আপন ইটস ব্যাক দ্য সুট দ্যাট ফলস ফ্রম দ্য চিমনি। আবার কি হচ্ছে এবার? আবার সুট আসতেছে, ছাই। মনে করো চিমনিতে অনেক সময় এরকমটা হয় না, যে চিমনি যদি নিয়মিত পরিষ্কার করা না হয়, কি হচ্ছে সেখানে হয়তো ওই যে চুলাতে রান্না হচ্ছে রেস্টুরেন্টে, ওই চুলার থেকে আগুন বার হয়ে ধোঁয়া বার হয়ে চিমনিতে জমতে 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 এমন বেশি ছাই হয়ে গেছে যে ছাইটা খসে আবার কি নিচে পড়তেছে। তাই বলছে দেখো, লেট ফল আপন ইটস ব্যাক দ্য স্যুট, তাহলে স্যুট পড়ে যাচ্ছে। ব্যাক কেন? কারণ যখন মানুষ বা কেউ পড়ে যায়, এমন করো তুমি কোথাও হয়তো উঠছিলে গাছে বা হচ্ছে দেওয়াল বেয়ে উঠতেছিলা, হঠাৎ করে তুমি পড়ে গেলা, তাহলে কি তুমি উবুড় হয়ে পড়বা না চিত হয়ে পড়বা বলো তো? গাছ থেকে নামতে গেলে কেমন হয়ে পড়বা? চিত হয়ে না? তো এরকম বলতে যাচ্ছে যে স্যুটগুলোও যেন চিত হয়ে পড়ে যাচ্ছে। দেখো, হ্যাঁ, লেট ফল আপন ইটস ব্যাক, তাই তো, আপন ইটস ব্যাক দ্য স্যুট, তাহলে পড়তেছে এই জায়গায় স্যুট বা ছাই, দ্যাট ফলস ফ্রম চিমনি, যে ছাইগুলো ওই চিমনি থেকে পড়তেছে, এমনভাবে পড়তেছে যেন মানুষ যেন আকাশ থেকে চিত হয়ে পড়তেছে। অ্যান্ড স্লিপ বাই দ্য টেরাস, কখনো কখনো টেরাস থেকে পড়ে যাচ্ছে, খসে যাচ্ছে, এবং যখন পড়তেছে তখন কেমন হচ্ছে? মেড আ সাডেন লিপ, মানে যখন বল বা মানুষ যখন একটু পড়ে যায় তখন ধপ করে পড়ে একটু হালকা করে লাফিয়ে ওঠে, তারপর আবার পড়ে যায়, মানে এরকম একটা বিষয়। অ্যান্ড সিইং দ্যাট ইট ওয়াজ আ সফট অক্টোবর নাইট, এবং যেহেতু দেখতেছি এটা একটা অক্টোবর নাইট, কার্ল ওয়ান্স অ্যাবাউট দ্য হাউস অ্যান্ড ফেল অ্যাজ লিভ। কার্ল মানে কি? সার্কুলারলি যাওয়া, তাই তো, সার্কুলার হয়ে। কোন লোকে বলছে? ওই যে চিমনি, যে ধোঁয়া, তাই তো, সেগুলোকে। যে সিইং দ্যাট ইট ওয়াজ সফট অক্টোবর নাইট, কার্ল মানে কি? কার্লি হয়ে যাওয়া ধোঁয়াগুলো। কার্ল ওয়ান্স অ্যাবাউট দ্য হাউস মানে কি? চারিপাশে, তাহলে বাড়ির চারিপাশে ধোঁয়াটা খানিক ঘুরে গেল, ঘুরতে ঘুরতে এক সময় আবার কি হলো? ধোঁয়াটা দমে শেষ হয়ে গেল। ধোঁয়া কি সবসময় থাকে বলো, নাকি আস্তে আস্তে মিলিয়ে যায়? হুম, আস্তে না আস্তে স্যার পরিবেশের সাথে মিলিয়ে যায়। মিলিয়ে যায়, সেই মিলিয়ে যাওয়ার ব্যাপারটাকে বোঝানো হয়েছে। তাহলে পুরো দেখো এখানে যে ইমেজটা বর্ণনা করলো, তাহলে এখানে একজন অবজার্ভ করতেছে, মানে, এবং তার অবজারভেশনটা তিনি একটা কাব্যিক ওয়েতে উপস্থাপন, তিনি সরাসরি বলতে পারতেন যে দেখলাম চারিপাশে ধোঁয়া কুয়াশা সব কিছু পরিবেশকে কেমন আহ, গুমোট করে রাখছে, তাই না? এবং পরিবেশকে অসুন্দর করে রাখছে, ছাই পড়তেছে, ঠিক আছে, তারপরে হচ্ছে মানে কি বলবো, চারিদিকে পরিবেশটা কেমন পরিষ্কার না, আবছা, ধোঁয়াতে, মানে ধোঁয়াটে বা স্মোকি, এরকম একটা বিষয়। তাহলে এগুলো যখন আমরা বলবো তখন কি আমাদের মেজাজে কি খুব একটা ভালো, সুন্দর, শান্তিময় ইফেক্ট হবে বলো? হুম, না স্যার। কেমন একটা, কেমন হবে তাহলে? মাথাটা কেমন লাগতেছে? হুম, ভালো লাগছে না, তাই না? হ্যাঁ, মানে অস্বস্তিকর একটা পরিবেশ মনে হচ্ছে। তা এই জায়গাতে সে বসে বসে অবজার্ভ করছে। তারপরে দেখো, ইন দিস লাইন ফ্রম দ্য, এটা টিএস ইলিয়ট দেখো, পার্সনিফাইজ দ্য ফগ অ্যান্ড স্মোক অফ দ্য সিটি। দেখো, লাইকেনিং দেম টু আ ক্যাট, যদি এখানে ক্যাটের কথা বলেনি, কিন্তু ওই যে কুকুর বিড়ালের কথা বললাম, যে অনেক সময় তারা মুখ ঘষে বা হচ্ছে পিঠ ঘষে, দেওয়ালে দেখা যায় ওইরকম। দ্য ইয়েলো ফগ ইজ ডেসক্রাইব উইথ ফেনাইল মুভমেন্ট, মানে রাবিং, লিকিং, লিপিং, কার্লিং, এরকম পশু পাখি বিড়ালের মতো একটা ইফেক্ট যেন তৈরি করছে, ক্রিয়েটিং আ ভিভিড অ্যান্ড ইয়ারি ইমেজ অফ দ্য পলিউটেড ইন্ডাস্ট্রিয়াল সিটিস্কেপ। দ্য ফগস কোয়াইট ক্রিপিং মোশন মিরর্স দ্য মুড অফ দ্য পয়েম। হ্যাঁ, ফগ ধীরে সুস্থে যাচ্ছে, ঝুলে আছে, হ্যাঁ, নদীর বা হচ্ছে খালের বা ড্রেনের উপরে। দেখো, রেস্টলেস, আনসার্টেন অ্যান্ড সাবডিউড, এরকম একটা ভাব কিন্তু আমাদের ভিতর ক্রিয়েট করছে। ইটস অ্যাকশন রিফ্লেক্ট প্রুফক্স ওন হেজিটেন্ট অ্যান্ড কশানস নেচার। অতএব এইটা যেটা আমরা দেখতেছি সেটা কার ইমেজ দিয়ে, মানে কার মানে চোখের ইয়া দিয়ে দেখতেছি বা মেন্টাল অবজারভেশন দিয়ে দেখতেছি বলো আমরা? ফোকের। হ্যাঁ, প্রুফ ওকে, তাই না? পিঠ। হ্যাঁ, তাহলে তার অবস্থাটা কেমন, কেমন তার মেন্টালিটি মনে হতে পারে? অতএব তাদের মেন্টালিটির সাথে আমারও মেন্টালিটি মিলে যাচ্ছে এরকম, হ্যাঁ, আমরাও এরকম হয়ে যাচ্ছি আপাতত। দ্য সেটিং অ্যান আরবান এনভায়রনমেন্ট অন আ কাম অক্টোবর নাইট অ্যাডস টু দ্য অ্যাটমসফিয়ার অফ আইসোলেশন, স্ট্যাগনেশন অ্যান্ড ইন্ট্রোস্পেকশন। দ্য ফগস ফাইনাল অ্যাকশন ফেল অ্যাজ লিপ, মানে কি ফগও যেন ঘুমিয়ে গেল। এটা মানে কি আস্তে আস্তে ওটা ধোঁয়াগুলো চারিপাশে মিলিয়ে যাওয়া, কোথায় যেন হারিয়ে যাওয়া। হ্যাঁ, তাই সাজেস্ট আ টেম্পোরারি কাম বাট অলসো প্যাসিভিটি,
হুইচ অ্যালাইন্স উইথ প্রোভোকস ওন ইমোশনাল প্যারালাইসিস অ্যান্ড ইনএবিলিটি টু অ্যাক্ট। মানে তার ভিতরেও এরকম একটা বোধ রয়েছে, এই জন্য তার কাছে এরকমটা মনে হচ্ছে সব কিছু। আসলে আমরা আমরা পরিবেশকে বিবেচনা করি আমাদের চোখ দিয়ে না, বা পরিবেশ তার নিজের অবস্থান দিয়ে না, বরং আমরা আমাদের মেন্টালিটি দিয়ে আমরা আমাদের চারপাশের পরিবেশকে কী করি, বর্ণনা করে থাকি। তো যেভাবে দেখতেছে তার মেন্টাল, তাই তো, সেটিংটার উপর ডিপেন্ড করে সেইভাবে কিন্তু তার ওয়ার্ড চয়েস হচ্ছে, সেইভাবে তাকে আমরা বুঝতে পারতেছি যে সে যা দেখতেছে সেই অনুসারে তার মেন্টালিটিটা কেমন। হুম, দেখা যাচ্ছে একই খেলা কারো কাছে খুব আনন্দদায়ক মনে হচ্ছে, আবার কারো কাছে খুব বোরিং ফিল হচ্ছে। কারণটা কি? এটা কি খেলার জন্য হচ্ছে ইফেক্টটা, নাকি দর্শক দুইজনের জন্য হচ্ছে? এক দর্শক আর এক মতো করে ভাবতেছে, এরকম না ব্যাপারটা? বলো। জি জি স্যার, স্যার। হ্যাঁ, বলছে ডিফারেন্ট দিস মেটাফোর মেন্টালিটি অনেক। ক্যাপচার্স বোথ দ্য এনভায়রনমেন্ট রিয়েলিটি অফ স্মোকি foggy cities in Eliot's time and the psychological atmosphere of the poem dim, murky and melancholic. মানে এখানে কোনো হ্যাপি ফিল নেই, তাতে এখানে কোনো কনফিডেন্স নেই, এখানে সব কিছু কেমন জানি দুর্বল, অপরিষ্কার, তাই তো, অসুন্দর, এই জিনিসগুলোকে নির্দেশ করছে। আচ্ছা, তারপরে অ্যান্ড ইনডিড দেয়ার উইল বি টাইম। যাই হোক, সময় আসবে এক সময়। মানে আমরা এরকম দ্বিধা করি না, দ্বিধাদ্বন্দ্বের ব্যাপারটা কিন্তু এখানে আসছে। যাই করি না কেন, সময় আসবে, এখনও তো তাড়াহুড়ো করার কিছু নয়, তো দাঁড়াও, থামো তো, এরকম বলি না আমরা? অ্যান্ড ইনডিড দেয়ার উইল বি টাইম। কেমন টাইম হবে? যে যখন কেমন হবে, ফর দ্য ইয়েলো স্মোক, ওই যে ইয়েলো স্মোকটা যেটা এখন উড়ে বেড়াচ্ছে, দ্যাট স্লিড অ্যালং দ্য স্ট্রিট, সেটাও এক সময়, এখন তো জানালার মানে কি গ্লাসের সাথে তার পিঠ ঘষতেছে, তাই তো, এক সময় সে পিঠ ঘষবে কার সাথে বলো? মানে এখান থেকে বের হয়ে রাস্তার যায়, মানে কি এখন তো যেহেতু চারদিকে আটকানো, এই জন্য গ্লাসে পিঠ ঘষে চারদিকে ছড়িয়ে যাচ্ছে, মানে বের হতে পারছে না বলে। কিন্তু একসময় আসবে যখন কেমন হবে, সেই স্মোকটা স্লিটস অ্যালং দ্য স্ট্রিট, ওই রাস্তা দিয়ে উড়ে বেড়াবে, রাবিং ইটস ব্যাক আপন দ্য উইন্ডো পেন্স, যেটা এখন উইন্ডো প্যানে তার পিঠ ঘষতেছে। দেয়ার উইল বি টাইম, দেয়ার উইল বি টাইম টু প্রিপেয়ার আ ফেস টু মিট দ্য ফেসেস দ্যাট ইউ মিট। দেখো, বলছে এই যে মানুষগুলোর সাথে দেখা হচ্ছে না, এই যে আশেপাশের কত মানুষ, তাদের সাথে কি এখন দেখা করব, না পরে করব? না থাক না, এখন করব না, কারণ চেহারাটা যে কেমন আছে, হ্যাঁ, একটু মেকআপ টেকআপ নাই পরে করে এসে সুন্দর করে চুল টুল আশ্রয়ে সুন্দর ড্রেস পরে আসলে মিট করতে সুবিধা হবে। এখন যদি কেউ কিছু মনে করে, আমার ড্রেসটা নিয়ে যদি কেউ কথা বলে, তাই তো, আমার ফেসটা নিয়ে যদি কেউ কথা বলে, এর জন্য দেয়ার উইল বি টাইম, দেয়ার উইল বি টাইম, হ্যাঁ, টু প্রিপেয়ার আ ফেস টু মিট দ্য ফেসেস দ্যাট ইউ মিট। তুমি প্রতিদিন কত মানুষের সাথে দেখা হয়, সবার সাথে কিন্তু আমরা পরিচিত হই না, কারো কারোর সাথে পরিচিত হই, কিন্তু অধিকাংশ মানুষের সাথে পরিচিত হতে গেলে আমরা একবার আমাদের কথা ভাবি কি না বলো? মনে করো আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তুমিও মনে করো রাস্তা দিয়ে হেঁটে আসতেছো, তখন তুমি আমাকে দেখে চোখ তুলে তাকাবা, নাকি না দেখার ভান করে পাশ দিয়ে চলে যাবা, সেটা কিসের উপর ডিপেন্ড করতেছে বলো? আমার মেন্টালিটির হ্যাঁ, উপর তোমার স্যার। মেন্টাল সেটিংয়ের উপর ডিপেন্ড করে, তাই তো। তুমি যদি কনফিডেন্স হও স্যারের সাথে দেখা করা দরকার, তুমি দূর থেকেই ডাক দিলা নাম ধরে, হ্যাঁ। আর যদি মনে হয় তুমি যদি কনফিডেন্স লেস হও, আমার সাথে দেখা করতে চোখাচোখি করতে তোমার সাহস নেই, তখন তুমি করবা কি, এমন ভাব করবা হয়তো মোবাইলে কথা বলতে বলতে যাচ্ছ, বা যেদিকে আমি আছি তার বিপরীত দিকে তাকাতে তাকাতে জানো কোনো কিছু দেখতে দেখতে চলে যাচ্ছ, আমি ভাববো যে হয়তো ও আমাকে খেয়ালই করেনি, নাকি এরকম না ব্যাপারটা? আমরা প্রায় এরকম স্টুডেন্ট দেখি, খেয়াল করি, যে দেখাচ্ছে না দেখার ভান করে, হ্যাঁ, চোখে চোখ পড়তে গিয়ে পড়লো না, এরকম আর কি, বিষয়টা দিয়ে অন্য দিক দিয়ে সরে চলে গেল। এরকমটা হয়তো আমরাও করেছি এক সময়, তোমরাও অনেকে করে থাকো। কেউ কেউ আছো না, দূর থেকে দেখলেও অনেকে এসে দেখা করে, হ্যাঁ, আবার অনেকে কি সামনাসামনি হয়েও দেখতেই পারে না, চিনতেই পারে না। এটা পুরোটাই কার উপর ডিপেন্ড করছে, ওই মানুষের মেন্টালিটির উপরে, তাই নাকি? হ্যাঁ, তাই সে ভাবতেছে এত মানুষ, এই যে মেয়েরা কত সুন্দর সেখানে গল্প করছে, ঠাট্টা মশকরা করতেছে, আমি কেউ দেশে যুক্ত হলে হয় না, না না থাক, এখন যুক্ত হবো না, পরে একদিন ভালো করে সেজে গুজে এসে তার সাথে দেখা করতে যাবো নি। বুঝতে পারছো? এরকম। তাই বলছে দেয়ার উইল বি টাইম, দেয়ার উইল বি টাইম টু প্রিপেয়ার আ ফেস টু মিট দ্য ফেসেস দ্যাট ইউ মিট। দেয়ার উইল বি টাইম টু মার্ডার অ্যান্ড ক্রিয়েট। যেমন মার্ডার করারও সময় আছে, আবার কোনো কিছু ধ্বংস করার যেমন সময় আছে, তেমনি কোনো কিছু সৃষ্টি করারও তো সময় আছে। অতএব সব কিছুর একটা সময় আছে, সময় আসুক সব হয়ে যাবে। অ্যান্ড টাইম ফর অল দ্য ওয়ার্কস অ্যান্ড ডেইজ অফ হ্যান্ডস দ্যাট লিফট অ্যান্ড ড্রপ আ কোশ্চেন অন ইউর প্লেট, হ্যাঁ। তাতে তোমার প্লেট মানে তোমার অবস্থা, তোমার সামনে কিছুরই সময় আছে, তুমি কি করবা, তুমি কি ভাববা, তুমি কি চিন্তা করবা, সব কিছুর সময় আছে। এত তাড়াহুড়ো কিসের? হবে হবে, হ্যাঁ, টাইম ফর ইউ অ্যান্ড টাইম ফর মি, তোমার জন্য আমার জন্য সবার জন্য সময় আছে, এত তাড়াহুড়ো করার কিছু নাই তো। অ্যান্ড টাইম ইয়েট ফর 100 ইনডিসিশনস। এই যে কত ইনডিসিশন নিয়ে আমরা পড়ে আছি, সময় হবে এক সময়, এত তাড়াহুড়ো করার কিছু নাই, আস্তে আস্তে সব হয়ে যাবে। এরকম কথা বলা মানেটা কি বলো? কি হেজিটেন্স না সব কিছু নিয়ে?
করবো এখন, করবো না, আর পরে হবে, এইটা। হ্যাঁ, অ্যান্ড 100 দেখেন, অ্যান্ড ফর 100 ভিজনস অ্যান্ড রিভিশনস বিফোর দ্য টেকিং অফ আ টোস্ট অ্যান্ড টি। হ্যাঁ, তাই বলছে এই যে একসাথে বসে আমরা গল্প করব, চা খাবো, হ্যাঁ, এখানে নিয়ে আলোচনা করার অনেক সময় হবে, এখন থাক না, পরে হবে। এগুলো দিয়ে কী বোঝাচ্ছে বলো? হুম, ইনঅ্যাকশন, হেজিটেশন, এগুলো বোঝাচ্ছে না? হ্যাঁ, যে হয়তো বা এখন পারতাম করতে, এখনই হয়ে যেত কাজটা, কিন্তু তারপরে না, থাক, আজকে আর না, অন্য একদিন হবে। বন্ধুর সাথে দেখা হলো, এই কি কেমন আছিস রে, চল চা খেয়ে নি, এক কাপ চা খাই বসে, চলো গল্প করি, আর না এখন না, পরে হবে নি, একদিন হবে নি, আজকে আর না। তারপর দেখা যাচ্ছে 1 বছর পার হয়ে গেছে, দেখাই হয়নি কারোর সাথে। তাহলে কি নির্দেশ করছে? সম্পর্ক কি ঠিক আছে বলো? আন্তরিকতা আছে? না স্যার। নাই। সব কিছুর মধ্যে একটা দূরত্ব, হয়তো সব কিছুর মধ্যে এক ধরনের মানে কি বলো, সিদ্ধান্তহীনতা, এরকমভাবে আমাদের জীবনটাকে তৈরি করছে। যেমন আমরা পড়তে গিয়ে আজকে থাক না, কালকে পড়ে শেষ করব। আজকে যদি এমন করেছে আজকে আমার ভালো লাগছে না, আজকে আর ক্লাসটা নিব না, একটু ঘুমাই গিয়ে, একটু বন্ধুর সাথে গল্প করে আসিনি, হচ্ছে না। তাহলে বিভিন্নভাবে আমরা আমাদের অবস্থানটাকে এখন মানে ইনঅ্যাক্টিভ রেখে দিয়েছি, ঠিক আছে? তো আমরা একদম হেজিটেন্ট, আমরা কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারছি না, সিদ্ধান্তহীনতায় ভুগছি। তো তাই বলছে দেখো, ইন দিস লাইন ফ্রম দ্য, এই পোয়েমে এলিয়ট এক্সপ্লোর দ্য থিম অফ টাইম, মানে টাইম যেন হচ্ছে না, নট ইন আ হোপফুল আর অপটিমিস্টিক ওয়ে, আমরা কোনো হোপফুল বা অপটিমিস্টিক ওয়েতে আমরা টাইমকে দেখছি না, বরং বাট অ্যাজ আ সিম্বল অফ ডিলে, হেজিটেশন অ্যান্ড ইনঅ্যাকশন। দ্য স্পিকার রিপিটস দেয়ার উইল বি টাইম টু জাস্টিফাই পোস্টপনমেন্ট। হ্যাঁ, মানে কি, যার সে কোনো কিছু করতে গিয়ে থেমে যাচ্ছে, ভাবতেছে আজকে না, মনে করো কাউকে প্রপোজ করতে গিয়ে থেমে যাচ্ছে, আজকে না, অন্য একদিন হবে না, সেই দিন সুন্দর করে সে সেজে গুজে আসবো নি, সেই দিন তাকে বলবো এই কথাটা। এইভাবে সে নিজের, হ্যাঁ, দ্বিধাদ্বন্দ্বকে জাস্টিফাই করছে যে সময় একদিন হবে, সব কিছুতে সময় আছে, অ্যাজ ইফ হি ইজ ট্রাইং টু কনভিন্স হিমসেলফ দ্যাট ডিসিশন অ্যান্ড অ্যাকশন ক্যান ওয়েট, যে ডিসিশন অ্যাকশনও নাকি ওয়েট করতে পারে। তাহলে আমরা সেটাকে রাখছি, কিন্তু আজকে যেটা করতে পারতাম, যদি আজকে থেকে 1 সপ্তাহ পরে করতে যাই, তার কি কোনো নিশ্চয়তা থাকবে যে আমি কাজটা আসলে করতেই পারবো? বলো, থাকবে? হয়তো বা কাজটাই আর না হচ্ছে স্যার। না, কাজটাই না হয়তো স্যার। আর হচ্ছে না। তারপর দেখো, দ্য ফ্রেজ টু প্রিপেয়ার আ ফেস, মানে ফেস প্রিপেয়ার করবে, মানে নিজেকে প্রস্তুত করে এনে তারপর রিপ্রেজেন্ট করবে। টু প্রিপেয়ার আ ফেস টু মিট দ্য ফেসেস দ্যাট ইন মিট রিফ্লেক্ট সোশ্যাল অ্যাংজাইটি অ্যান্ড দ্য আর্টিফিশিয়ালিটি অফ মডার্ন ইন্টারাকশনস, পুটিং অন আ ফলস পার্সোনা টু ফেস দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, মানে নিজেকে মানে ডিসগাইজ রূপে নিয়ে আসা, সাজিয়ে টাজিয়ে সুন্দর ড্রেস পরে, হ্যাঁ, মেকআপ টেকআপ করে তারপরে আসবো নি। দ্য লাইন টু মার্ডার অ্যান্ড ক্রিয়েট সাজেস্ট দ্য ড্রামাটিক ইনার কনফ্লিক্ট বিটুইন ডিস্ট্রাকশন অ্যান্ড ক্রিয়েটিভিটি, তাই তো, পারহ্যাপস রেফারিং টু ইমোশনাল চয়েস, ওয়ার্ডস আনস্পোকেন অ্যান্ড ইভেন দ্য পাওয়ার অফ স্পিচ ইটসেলফ, যে আমরা হয়তো কোনো কিছু কথা দিয়েই, আমাদের কার্যক্রম দিয়েই আমরা কোনো কিছু ধ্বংস বা সৃষ্টি করে ফেলতে পারি। টাইম ফর অল দ্য ওয়ার্কস অ্যান্ড ডেইজ অফ হ্যান্ডস, মানে সব কিছু আলাদা কাজ আছে, এটা দিয়ে কি বোঝাচ্ছে? ডেইলি লেবার অ্যান্ড রিচুয়ালস, মানে রুটিন ওয়ার্ক কি আমাদেরকে স্বস্তি দেয় বলো তো? নাকি রুটিনহীনভাবে আমরা এনজয় করি? কোনটা? রুটিনের মধ্যে আমরা এনজয় করি, নাকি ক্যাজুয়াল লাইফ এনজয় করি? কোনটা বলো তো? রিয়েল লাইফ। আমরা কি রুটিন লাইফ এনজয় করি না ক্যাজুয়াল লাইফ? কোনটা? ক্যাজুয়াল লাইফ। হ্যাঁ, Casual ক্যাজুয়াল life. লাইফটা আমরা এনজয় করি। তাই এখানে যখন রুটিনের কথা আসতেছে, তখন নিশ্চয়ই আমাদের ওই বোরিং লাইফকে নির্দেশ করা হচ্ছে। হ্যাঁ, তাই বলছে দেখো, ওয়াইল দ্য 100 ইনডিসিশনস অ্যান্ড ভিজনস অ্যান্ড রিভিশনস শো প্রুফ অফ ডিপ ইনডিসিসিভনেস অ্যান্ড ফেয়ার অফ কমিটমেন্ট, ইভেন সামথিং অ্যাজ মান্ডেইন অ্যাজ দ্য টেকিং অফ আ টোস্ট অ্যান্ড টি, হ্যাঁ, বিকাম ইনসিগনিফিকেন্ট, মানে এটা গুরুত্বপূর্ণ হয়ে যায় আমাদের জন্য, চা নাস্তা করে গল্প করা, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, অনেক ভিজন আছে, রিভিশন আছে, যেগুলো আমরা নিতে দেরি করতেছি। Highlighting how the speaker is paralyzed by overthinking, unable to act even before ordinary events. This line illustrates proof of inner world. Just a mind overwhelmed by self-doubt, social expectation, and the overwhelming sense that everything can be delayed. হ্যাঁ, যে সব কিছু দেরি করে করা যাবে, এত তাড়াহুড়ো করার কিছু নাই। এটাই হচ্ছে এখানকার আর একটা থিম, হ্যাঁ, যে ইনডিসিশন, ডিলে, কোনো কিছুকে আমরা সময় মতো নেওয়ার, সিদ্ধান্ত নেওয়ার আমরা সাহস বা ক্ষমতা বা যোগ্যতা রাখছি না। হ্যাঁ, এরকম অধিকাংশ ক্ষেত্রে আমরা এরকমটা দেখি। এখন তো মোটামুটি আরও হয়ে গেছে নাকি? হ্যাঁ, এখন তো মোটামুটি আমাদের অবস্থান আরও হয়ে গেছে। স্কুল কলেজে এখন বা প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখি কি, সব কিছুর মধ্যে এক ধরনের অসারতা ভাব রয়েছে। যদিও এখন মেকানিক্যাল হওয়ার কারণে বা হচ্ছে যান্ত্রিক হওয়ার কারণে অনেক সার্ভিস আমরা পাচ্ছি, কিন্তু মানুষের দিক থেকে যে সার্ভিস আমরা দেখতেছি অধিকাংশ ক্ষেত্রেই ইনডিসিশনে ভুগি আমরা। ওকে, কি বুঝতে পারছো কি বলা হচ্ছে?
জি স্যার। হ্যাঁ, এই কথাগুলো বলতেছে আর মাঝে মাঝে সে এখানে একটা বাস্তবতার রূপ আনার জন্য বলতেছে যে আমি এগুলো ভাবতেছি আর দেখতেছি কি ইন দ্য রুম দ্য উইমেন কাম অ্যান্ড গো টকিং অ্যাবাউট মাইকেল অ্যাঞ্জেলো। হ্যাঁ, তারা মাইকেল অ্যাঞ্জেলো নিয়ে কথা বলছে আর আসা যাওয়া করতেছে, কিন্তু কিন্তু প্রুফক কী করছে বলো, ওই বসে বসে দেখতেছে। ঠিক আছে তো, মানে সে যে ওদের সাথে একটু গল্প করবে বা ওদের সাথে একটু মিশবে, একাকিত্ব কাটাবে, সেই সাহস কি ওর আছে বলো? হুম। না স্যার। হ্যাঁ, তারা না হাই স্যার, সোসাইটির, বেশি। হাই হাই সমাজের কথাবার্তা তাদের, অতএব এখানে হয়তো যাওয়া ঠিক হয়। তাই বলছে দেখো, দিস শর্ট রিপিটেড লাইন সার্ভ অ্যাজ আ রিফ্রেন অ্যান্ড ক্রিয়েট আ সেন্স অফ রিপিটেশন অ্যান্ড সুপারফিশিয়ালিটি ইন সোশ্যাল লাইফ। দ্য মেনশন অফ মাইকেল অ্যাঞ্জেলো সাজেস্ট দ্য উইমেন আর এনগেজ ইন ইন্টালেকচুয়াল অ্যান্ড কালচারাল কনভারসেশন পসিবলি টু ডিসপ্লে দেয়ার ইনফাইনমেন্ট অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস। অন্যদিকে হাউএভার দিস সিন ফিলস ডিটাচড অ্যান্ড মিনিংলেস টু প্রুফক। The repetition of this line later in the poem emphasizes in alienation and insecurity in such social setting. মানে সে তো তাদের মতো না। He feels intimidated by the culture, the environment, and significant compared to the grandeur associated with the names like Michelangelo. Thus, the line subtly reveals Prufrock's emotional distance, his fear of judgment, and the emptiness he perceived in the social rituals of the modern world. হ্যাঁ, যে আধুনিক যুগের মানুষ কত দক্ষ, কত যোগ্য, আমি হয়তো এগুলো পারছি না, আমার ভিতরে এমটিনেস রয়েছে, আমি সব শূন্য, আমার জ্ঞান নাই, বুদ্ধি নাই, ওদের সাথে কি আমি মিলিয়ে চলতে পারবো, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা এভাবেই দেখানো হচ্ছে। তারপরে কি বলছে দেখো, অ্যান্ড ইনডিড দেয়ার উইল বি টাইম। সময় হবে এক সময়, আসলেই সময় হবে, টেনশন নেওয়ার তো কোনো কারণ নেই। টু ওয়ান্ডার, তারপরে অবাক হয়ে ভাবতেছি, ডু আই ডেয়ার? হ্যাঁ, মানে কি আমার এটা করা কি দরকার, সাহস আছে আমার? ডু আই ডেয়ার? আবারও ভাবতেছি থাক না, টাইম টু টার্ন ব্যাক অ্যান্ড ডিসেন্ড দ্য স্টেয়ার। যাই এখন চলে, দরকার নেই, এখন সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়, পরে না হয় হ্যাঁ ও আবার আসবো নি। তাই বুঝতে, টাইম টু টার্ন ব্যাক মানে আমি একটা জিনিস করতে গিয়ে আবার ফিরে যাচ্ছি। ঠিক আছে তো, সিঁড়ি দিয়ে উঠেও আবার নেমে যাচ্ছি। উইথ আ বার্ড স্পট ইন দ্য মিডল অফ মাই হেয়ার, কারণটা কি? কারণ আমার মাথার উপরে অলরেডি একটা কি পড়ে গেছে হলো, টাক পড়ে গেছে। তাহলে বার্ড মানে বুঝো তো, টেকো, যেখানে চুল নাই নাকি। মানে সে ভাবতেছে ওই যে মেয়েগুলো গল্প করছে ওদের ভিতরে একজনকে হয়তো তার পছন্দ আছে নাকি, সে হয়তো বা তাকে প্রপোজ করার জন্য এসেছে বা প্রতিদিন তাকে এখানে বসে বসে দেখে, কিন্তু বলার সাহস পাচ্ছে না। কারণ কি বলো? কারণ ওই মাথায় কি পড়ে গেছে? টেলিভিশন বেশি। হ্যাঁ, মাথায় চুল পড়ে গেছে। চুল পড়ে গেছে। হ্যাঁ, তাহলে হচ্ছে উইথ আ বার্ড স্পট ইন দ্য মিডল অফ মাই হেয়ার। তখন মনে মনে ভাবতেছে, হাই রে, তো যদি দেখে ফেলে, তারা হয়তো বলবে, দে উইল সে হাউ হিজ গিয়ার ইজ গ্রোয়িং থিন, দেখো দেখো তার মাথার চুল কেমন কমে যাচ্ছে, এরকম হয়তো বলবে। না, আমি এটা সহ্য করতে পারবো না, না না এখন থাক, পরে বলবো নি। এছাড়াও কি, মাই মর্নিং কোট, মাই কলার মাউন্টিং ফার্মলি টু দ্য চিন, মাই নেক টাই রিচ অ্যান্ড মডেস্ট। মানে কি, সে যে ড্রেস পরে আছে, সে কোট পরে আছে, তার কলারটা কি সুন্দর ফার্মলি মাউন্ট করতেছে, তার চিনের সাথে লেগে গেছে। অনেক আছে না যারা গেঞ্জি বা হচ্ছে শার্টের কলারটা খুলে রাখে, আছে না এরকম, কলারটা তুলে রাখে একটা ভাব নেওয়ার জন্য। তাই বলছে মাই কলার মাউন্টিং ফার্মলি টু দ্য চিন, চিন মানে কি, এই যে থুতনি বা গালের এখানে নাকি। অ্যান্ড মাই নেক টাই রিচ অ্যান্ড মডেস্ট, আর আমার নেক টাইটা কত সুন্দর, হ্যাঁ একদম খুবই ভদ্র সভ্য, খুবই দামি। বাট অ্যাসার্টেড বাই আ সিম্পল পিন, কিন্তু সেটা একটা সিম্পল পিন দিয়ে আটকে রাখা হয়েছে। তখন কি বলবে? দে উইল সে, তাহলে এত সুন্দর কোট পরে আছি, এত সুন্দর পিন পরে আছি, এত সুন্দর নেকটাই পরে আছি, এত সুন্দর জুতা পরে আছি, কিন্তু আবার ভয় পাচ্ছে। হ্যাঁ, লোকে যদি বুঝে ফেলে, দে উইল সে বাট হাউ হিজ আর্মস অ্যান্ড লেগস আর থিন, দেখো লোকটার হাত পা কেমন চিকন চিকন নাকি, কেমন অসুস্থ অসুস্থ ভাব। মানে দেখো, সে বাইরে বাইরে খুব ফিটফাট নাকি, হুম, বাইরে খুব ফিটফাট, টাই পরে আছে, কোট পরে আছে, পিনটাও কম না দামি, তাই তো, পিন দিয়ে কি সুন্দর নেকটাইটা আটকানো আছে, ঠিক আছে, কলারটা কি সুন্দর তোলা আছে, বুঝতে পারছো? সব কিছু মিলে আলাদা একটা ভাবচক্কর আছে, কিন্তু দুঃখের বিষয়, যেটা এই পোশাক দিয়ে ঢেকে রাখতে চেয়েছি সেটা তো আমার মনে আছে, ওরা হয়তো বুঝতে পারছে না। তখন আমি মনে মনে ভাবছি, হায় রে, যদি তারা জেনে ফেলে যে আমার হাত পা কেমন থিন হয়ে গেছে, শুকিয়ে গেছে, তাই তো, আমি বুড়া হয়ে গেছি, তখন কেমন হবে বলো? না ভাই, আমি পারবো না। ডু আই ডেয়ার ডিস্টার্ব দ্য ইউনিভার্স? দরকার নেই ভাই, পৃথিবীতে যা কিছু যেমনভাবে চলতে থাক না, আমি ওর ভিতরে নাই। গিয়ে আবার যদি আমাকে অপমান টপমান করে, যদি ওদের কথাবার্তার মধ্যে আমি তাদেরকে ডিস্টার্ব করে ফেলি, দরকার নেই তো। ঠিক আছে তো, ইন আ মিনিট দেয়ার ইজ টাইম। আচ্ছা, সমস্যা নেই, হবে এক সময় টাইম। হ্যাঁ, ফর ডিসিশনস অ্যান্ড রিভিশনস হুইচ আ মিনিট উইল রিভার্স। তাই তো, বলছে মিনিটে মিনিটে সময় চেঞ্জ হবে, সব কিছু একসময় ঠিক হয়ে যাবে। অনেকে সময়ের উপরে ছেড়ে দেয়, হ্যাঁ, সময়ের উপরে তাদের জীবন ছেড়ে দেয়, দিয়ে বলে আরে হবে নি এক সময়। আরে যখন যেটা হবে সেটা তখন দেখা যাবে নি, এখন ওগুলো দিয়ে কোনো লাভ নাই। কারণ কি,
সে ভয় পাচ্ছে, যদি আমি এটা করতে না পারি, যদি আমার সাহস থাকতো, ক্ষমতা থাকতো, তখন কি আমি এটা ফেলে রাখতাম বলো? আমি কি ফেলে রাখতাম? না করে না ফেলতাম? স্যার। একসময় আমি করে ফেলতাম। কিন্তু আমি বলছি কি হবে এক সময়, এখন দরকার নাই। এটা বলা মানে বুঝতে হবে কোনো না কোনো অযোগ্যতা, অদক্ষতা তোমার আছে, এই জন্য তুমি এই মুহূর্তে এই কাজটা করতে চাচ্ছ না। তো এইরকম অবস্থা হচ্ছে আমাদের মডার্ন এজের মানুষের সব কিছুতে। থাক না, কলেজে আজকে যাবো না, আরে একসময় হবে নি, কালকে যাবো নি, আজকে না হয় না পড়ি, পরে ভিডিও ক্লাসটা দেখে নিব নি, এখন লাইভ ক্লাস করে কী হবে ভাই, একটু আরাম করে ঘুমাচ্ছি, কি দরকার, রেকর্ড ক্লাস থাকবে দেখে নিব নি। তারপর রেকর্ড ক্লাসে হায় রে, 2-3 দিনের পড়া একবারে জমে গেছে, 2 সপ্তাহ রেকর্ড ক্লাসগুলো দেখা হয়নি, হায় রে, 2 সপ্তাহ মানে 6টা রেকর্ড ক্লাস, এখন কোন সময় দেখবো, না থাক এক সময় সব দেখে নিব, শুধু পরীক্ষার রুটিনটা দিক, আমি পড়া শুরু করে দিব নাকি? এরকম না ব্যাপারটা, বলো? তারপরে জি স্যার। তারপরে এসে গেল, জি ফর্ম ফিল স্যার। আপ করবো কি করবো না, হায় রে এতগুলো টাকা, ফর্ম ফিল আপটা করবো না করবো না, স্যারকে একটু জিজ্ঞাসা করে বলি, স্যার ফর্ম ফিল আপ কি করবো? আমি কি বলবো বলো? তুমি যখন তোমার অবস্থা বুঝে তুমি কাজ করো, আচ্ছা ঠিক আছে ফর্ম ফিল আপটা করে ফেলি, এবার না হয় পরীক্ষা যেমন যেন তেন দিই, এর পরের ইয়ারে যদি 2-1টা ইমপ্রুভ দেওয়া লাগে ইমপ্রুভ দিব, আর তারপরে এমন পড়া দিব, পুরো ফোর্থ একদম ফাটাই দিব বোর্ড, বুঝতে পারছো? এরকম। তারপরে পরীক্ষা হয়ে গেল, হ্যাঁ পরীক্ষা হওয়ার পর 2 দিন খুব বইটা কিনতে হবে, স্যার তাড়াতাড়ি আমাকে দেন তো এইবার, হ্যাঁ আমাকে বুক লিস্টটা দিয়ে দেন, দেখছি এবার পড়াশোনা কাকে কয়। হ্যাঁ দোকানে গেলাম, বইটই দেখতেছি, টাকা তো বেশি নাই, থাক না 2-1টা করে কিনে নিয়ে যাই, পরে হবে। 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে গেল, তারপরে আবার সেই একই গতি নাকি? হুম। সেই এরকম হচ্ছে অবস্থা, সবই ঠিক থামায় রাখতেছি, সবই চলে যাচ্ছে, তাহলে কি হবে? হুম। হবে না তো। তা হচ্ছে ইন দিস প্যাসেজ কি হচ্ছে, দ্য স্পিকার যে আলফ্রেড কি হচ্ছে, ওভারওয়েলড বাই সোশ্যাল অ্যাংজাইটি অ্যান্ড সেলফ ডাউট, হি ওয়ান্ডার্স রিপিটেডলি হোয়েদার হি শুড টেক অ্যাকশন অর স্পিক হিজ মাইন্ড। এখনই কি বলে দেওয়া উচিত, এখনই কি নিজেকে প্রকাশ করা উচিত, কিন্তু পরপরই বলছি বাট কুইকলি রিট্রিটস ইনটু ওরিং অ্যাবাউট হাউ আদার্স পারসিভ হিম, লোকে আবার কি ভাববে আমাকে, দিয়ে কিছু উদাহরণ দিচ্ছে কেমন ভাবতে পারে। দ্য রেফারেন্স টু হিজ বার্ডিং হেড অ্যান্ড থিন লিমস শো হাউ ইন্টেন্সলি অ্যান্ড সাবকনশাস, দেখো সেলফ কনশাস ইজ অ্যাবাউট হিজ এইজিং অ্যাপিয়ারেন্স। হি ইমাজিনস পিপল জাজিং হিজ লুক, সে ভাবছে লোকজন হয়তো তাকে দেখতেছে, তার ক্লথ দেখতেছে, তার লুক দেখতেছে, অ্যান্ড ইজ ভেরি প্লেজ, বা তার উপস্থিতি হয়তো মানুষ অনুভব করতেছে আর ভাবতেছে কিনা আমার না থাকা ঠিক হবে, লোকে হয়তো ডিস্টার্ব বোধ করতেছে আমাকে নিয়ে। দিস ইনার ডায়ালগ রিফ্লেক্টস হিজ ল্যাক অফ কনফিডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফেয়ার অফ বিং রিডিকিউলড অ্যান্ড ডিসমিসড। দ্য হন্টিং কোশ্চেন, ডু আই ডিয়ার ডিস্টার্ব দ্য ইউনিভার্স, আমার কি উচিত আছে, এই যে মানুষজন আছে এখানে আমার দিকে তাকাচ্ছে, ওরা ডিস্টার্ব বোধ করতেছে, এদের নিশ্চয়ই ডিস্টার্ব করা আমার অধিকারের মধ্যে নাই। এই কথাটা হচ্ছে ইজ আ পাওয়ারফুল এক্সপ্রেশন অফ হিস প্যারালাইসিস। হি ওয়ান্টস টু সে অর ডু সামথিং সিগনিফিকেন্ট, বাট হি ইজ টেরিফাইড অফ ব্রেকিং সোশ্যাল নর্মস অ্যান্ড ফেসিং রিজেকশন। Ultimately, this line highlights a central theme of the poem, the insecurity, hesitation, and alienation of the modern individual, trapped in a cycle of overthinking and inaction. তাহলে হচ্ছে ওভার থিঙ্কিং, এটা হবে না করবো না পরে করবো ইত্যাদি ইত্যাদি, মানে থিঙ্কিংয়ে তার সময় চলে যাচ্ছে কিন্তু কাজ হয়ে উঠছে না। ঠিক আছে, কি বোঝা গেল? জি স্যার। জি স্যার। আচ্ছা, তবে কি বলছে, ফর আই হ্যাভ নন দেম অলরেডি, নন দেম অল, আমি তো তাদের সবাইকে চিনি, সবই আমার জানা আছে। হ্যাভ নন দ্য ইভিনিংস, মর্নিংস, আফটারনুনস, আমি ইভিনিং দেখেছি, আমার ইভিনিং পরিচিত, মর্নিং, সব কিছু আমার জানা। আই হ্যাভ মেজার্ড আউট মাই লাইফ উইথ কফি স্পুনস, আর আমি আমার জীবনটা যেন এই কফি স্পুনের মতো, কফি যেমন আমরা স্পুন দিয়ে খাই এক এক করে, ওরকমভাবে ছোটো ছোটো করে মাইনিউটলি আমি আমার জীবনটাকে মেজার করেছি, দেখেছি। আই নো দ্য ভয়েসেস ডাইং উইথ আ ডাইং ফল, ঠিক আছে তো, আমি জানি সেই কণ্ঠস্বর, হ্যাঁ যেটা হচ্ছে কি হচ্ছে, আই নো দ্য ভয়েসেস ডাইং উইথ আ ডাইং ফল বিনিথ দ্য মিউজিক ফ্রম আ ফার্দার রুম, সো হাউ শুড আই প্রিজিউম। হ্যাঁ আমি তো জানি আমার জীবন কতদূর চলে গেছে, আমার জীবনের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা তো আমি জানি। ঠিক আছে, এই অবস্থায় আমি আমার সব কিছু চিনি, আমার সব কিছু জানা, তাহলে এই অবস্থায় আমি কি আমাকে তুলে ধরবো? দেখো হাউ শুড আই প্রিজিউম, আমি যে নিজেকে রিপ্রেজেন্ট করব, তাই তো, আমি যে নিজেকে উপস্থাপন করব, সেটা কীভাবে করব? আমি তো স্পুনফুল, তাই তো, কফি স্পুনের মতো করে তো আমি মেপে মেপে আমার জীবনটাকে দেখছি। এটা ঠিক সেই ইউলিসিসের কথা বলছে না, বলো তো? ইউলিসিস পড়েছিলাম, লাইফকে কি করতে চায়? জি স্যার। জি স্যার। হ্যাঁ লাইফকে কি করতে চায় বলো? লাইট ড্রিঙ্ক টু হুম, লেস, আছে না? ড্রিঙ্ক লাইট টু দ্য লিস। হ্যাঁ টু দ্য লিজ, ওইরকমভাবে যেমন সে মেপে মেপে ফোটায় ফোটায় একদম শেষ বিন্দু পর্যন্ত দেখছে, আমাদের প্রুফকত সাত জীবনটাকে এইভাবে দেখছে। ঠিক আছে তো, তাই এখানে সেটাই বলা হচ্ছে যে, দেখো আই হার্ড পিপলস ভয়েস ফেড আওয়ে, যে বলছে যে আই নো দ্য ভয়েসেস ডাইং উইথ আ ডাইং ফল, মানে ডাইং ভয়েসগুলো ডাইং হয়ে যাওয়া মানে কি, ফেড হয়ে যাওয়া, চলে যাওয়া, দূরে সরে যাওয়া, এরকম। বিনিথ দ্য মিউজিক ফ্রম আ ফার্দার রুম, ওই যে দূরের, তাই তো, যে অনেক মিউজিক বাজতেছে, ওখানে অনেক মানুষ এনজয় করতেছে,
ওখানে অনেক মানুষ কথাও বলতেছে আশেপাশে, তাদের কথাগুলো আমি জানি, চিনি, কিন্তু সেখানেও আমার যেন কোনো অংশগ্রহণ নেই। সুতরাং আমি তাদের সাথে কীভাবে মিশবো? হাউ শুড আই প্রিজিউম? এরকম মানে কি প্রিজিউম মানে কি? শুরু করা, নতুন করে তাদের সাথে চলা। এটা আমি কীভাবে শুরু করব? তারপরে দেখ, ইন দিস লাইন দ্য স্পিকার রিফ্লেক্টস অন দ্য মোনোটোনি অ্যান্ড রিপিটিভনেস অফ হিজ লাইফ বাই সেইং হি হ্যাজ মেজার্ড আউট মাই লাইফ উইথ কফি স্পুন। এখানে কী হচ্ছে? এলিয়ট ইউজ আ মেটাফোর টু শো হাউ হিজ এক্সপিরিয়েন্স ইজ কম্পোজড অফ ম্যানি স্মল ট্রিভিয়াল অ্যাকশন অ্যান্ড রুটিন। ছোটো ছোটো করে সে তার জীবন দেখছে, হ্যাঁ, স্মল স্টেপে স্মল অ্যাকশন দিয়ে সে দেখছে। আর এটা কী নির্দেশ করছে? আর ল্যাক অফ এক্সাইটমেন্ট অ্যান্ড মিনিংফুল এক্সপিরিয়েন্স। আমি তো জানি যে আমার জীবনটা কেমন, আমি প্রত্যেকটা বিন্দু দেখছি, তাই তো, ভেঙে ভেঙে দেখছি। তো সেই হিসাবে আমি আবার নতুন করে কী বা করতে পারবো? আমার কী বা জেল্লা আছে, আর হ্যাঁ, কী বা শক্তি বা ক্ষমতা আছে যেটাতে আমি নতুন কিছু করে ফেলতে পারবো? দ্য ভয়েস ইজ ডাইং উইথ আ ডাইং ফল বলতে বিনিথ ডিস্ট্যান্ট মিউজিক ইভোক আ সেন্স অফ ফেডিং সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড ইমোশনাল ডিস্টেন্স। মানে কি? মানুষের কথা অনেক দূরে হচ্ছে, সে তাদের সাথে নেই। আমি সেই ভয়েসগুলোকে চিনি, যাদেরকে চিনতাম তারা আজকে আমাদের সাথে কথা বলছে না। তাদের ভয়েসটা ডাইং হয়ে যাচ্ছে। মানেটা কি? তাদের ভয়েসটা অনেক দূরে সরে যাচ্ছে, মানে তারা কথা বলতে বলতে দূরে যাচ্ছে, আমাকে দেখতেছে কিন্তু আমার কাছে আসতেছে না। হ্যাঁ, তাহলে কী হচ্ছে? এক ধরনের ডিসকানেকশন তৈরি হচ্ছে। হ্যাঁ, যে যারা তাদের ভয়েস আমি চিনি, আই নো দ্য ভয়েসেস, কিন্তু সেই ভয়েস আজকে দূরে দূরেই শেষ হয়ে যাচ্ছে। তাহলে দ্য স্পিকার ফিলস ডিসকানেক্টেড লাইক অ্যান অবজারভার রেদার দ্যান অ্যান অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন লাইফ। প্রুফ অফ কোশ্চেন হাউ হিজ ওন রাইট টু টেক্স রিস্ক টু প্রিজিউম টু অ্যাক্ট। হ্যাঁ, এখন ভাবছে যে আমার অধিকার আছে যে নতুন করে আবার জীবনটাকে শুরু করব, বিকজ লাইফ হ্যাজ বিন সো কশাস অ্যান্ড রিপিটেটিভ। দিস রিফ্লেক্ট হিজ ডিপ সেলফ ডাউট অ্যান্ড হেজিটেন্সি। হ্যাঁ, যে আমার শুরু করা ঠিক হবে? আমি কি আবার নতুন করে যাব? মানে হয়তো এরকম হতে পারে যে তাদের ভিতরে কেউ আছে, তাকে সে ভালোবাসতো এক সময়, কিন্তু এখন বয়স হয়ে গেছে। হ্যাঁ, এখন সে ভাবছে আবার কি তার সাথে আমি কথা বলতে যাব? পরিচিত ব্যক্তি, পরিচিত কথা, পরিচিত মুখ, কিন্তু তারপরেও তাদের কাছে নিজেকে সে তুলে ধরতে পারছে না। কিসের জন্য? ওদের সমস্যা না নিজের সমস্যা? সে ভাবতেছে আমি পৃথিবীকে কীভাবে ডিস্টার্ব করব। আসলে তার উপস্থিতিকে পৃথিবী ডিস্টার্ব হবে না সে নিজে ডিস্টার্ব হবে? বলো কোনটা? এটা সে নিজেই নিজেই নিজেকে হবে। নিজের ডিস্টার্ব, মনে হচ্ছে তার নিজের দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে। এটা জাস্ট একটা অজুহাত যে পৃথিবী কী মনে করবে, অন্যেরা কী মনে করবে, এটা একটা অজুহাত। নিজের দুর্বলতা আসলে নিজের কাছেই আমাকে বাধা সৃষ্টি করে দিচ্ছে। হ্যাঁ, তাই বলছে প্রুফ অফ কোশ্চেন হাউ হিজ ওন রাইট টু টেক রিস্কস অ্যান্ড প্রিজিউম টু অ্যাক্ট বিকজ হিজ লাইফ হ্যাজ বিন সো কশাস অ্যান্ড রিপিটেটিভ। দিস রিফ্লেক্ট হিজ, দেখো, হিজ ডিপ সেলফ ডাউট অ্যান্ড হেজিটেন্সি। অতএব দিস লাইন্স হাইলাইটস দ্য পোয়েমস সেন্ট্রাল থিম অফ টাইম ওয়েস্টেড, ফিয়ার অফ অ্যাকশন অ্যান্ড দ্য ইমোশনাল প্যারালাইসিস অফ দ্য মডার্ন ইন্ডিভিজুয়াল। ইমোশনাল প্যারালাইসিস, হ্যাঁ, যে আমরা ইমোশনালি এত প্যারালাইজড হয়ে আছি যে আমরা নিজেকে আর তুলে ধরতে পারছি না। হ্যাঁ, নিজেকে আর অন্যের সাথে মেশাতে পারতেছি না, আমরা একাকী হয়ে যাচ্ছি, আমরা অ্যালিনেটেড হয়ে যাচ্ছি, আমরা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি। কারণ সব কিছুতেই, হ্যাঁ, পাওয়ারলেসনেস কাজ করতেছে আমাদের ভিতরে। হ্যাঁ, ভয় কাজ করতেছে, ফিয়ার অফ লুজিং সামথিং। সব কিছু, কোনো কিছু হারানোর ভয়, লুজিং ফেস অর লুজিং মানি অর লুজিং আওয়ার, হ্যাঁ, ওন প্রেস্টিজ এটসেট্রা। এই ভয়ে আমরা নিজেকে প্রকাশ করছি না, সবাই আমরা আলাদা আলাদা হয়ে যাচ্ছি, তাই তো? তারপরে কি বলছে দেখো, অ্যান্ড আই হ্যাভ নন দ্য আইজ অলরেডি, নন দেম অল। এই যে চোখগুলো ঘোরাঘুরি করতেছে আমার সামনে, সবাইকে আমি চিনি। দ্য আইজ দ্যাট ফিক্স ইউ ইন আ ফর্মুলেটেড ফ্রেজ। এই যে যে আইসটা হয়তো তোমাকে ডেকেছে হাই হ্যালো ইত্যাদি ইত্যাদি, সব পরিচিত। অ্যান্ড হোয়েন আই এম ফর্মুলেটেড স্প্রাউলিং অন আ পিন, হোয়েন আই এম পিনড অ্যান্ড রিগেল অন দ্য ওয়াল। হ্যাঁ, তখন বলছে কি, পিন দিয়ে কোনো কিছু আটকামন করে বলছে হোয়েন আই এম ফর্মুলেটেড, হ্যাঁ, স্প্রাউলিং অন আ পিন। পিন মানে কি বলো? কোনো একটা পিন দিয়ে না, তুমি একটা মাছি হোক, তেলাপোকা হোক, মনে তুমি যখন ফোঁটা করে উপরে ঝুলাই রাখলা, কেমন লাগবে? সে শুধু হাত পায়ে নাড়বে, নাকি? হাত পায়ে নাড়বে, কিন্তু কি সে চলতে পারবে? ওখান থেকে নিজেকে কি বাঁচাতে পারবে? বলো তো? না স্যার। বাঁচাতে না স্যার। পারবে না না। স্যার। তো এরকমভাবে এ সবাই আমার পরিচিত, সবাইকে আমি চিনি, সবাইকে আমি জানি, এবং আমি তাদের কাছে একটা ফর্মুলেটেড প্রাণীর মতো হয়ে গেছি। তারা আমাকে এক জায়গায় ফিক্স করে ফেলেছে, আমি তাদেরকে চিনি জানি, কিন্তু কিছুই করতে পারছি না, হাত পা শুধু নাড়তেই হচ্ছে। তাই বলছে হোয়েন আই এম পিনড অ্যান্ড রিগেল অন দ্য ওয়াল, দেন হাউ শুড আই বিগিন টু দেখো স্পিট আউট অল দ্য বার্ট এন্ডস অফ মাই ডেইজ অ্যান্ড মানে ওয়েজ। বার্ট এন্ডস মানে বুঝো তো? জীবনের শেষ, যেমন বার্ট এন্ডস বলতে বিড়ি সিগারেট, বুঝো? বিড়ি সিগারেটের একটা ইয়ে থাকে না, শেষের অংশ, যেটা কি মানুষ ফেলে দেয় না? বলো। জি স্যার। জি হ্যাঁ, তো এরকম স্যার। মানুষ এনজয় করে। হ্যাঁ, মানুষ কি মূল অংশটুকু এনজয় করে, কিন্তু যেটা এনজয় করার জন্য কাজে লাগে, এনজয় করতে সাহায্য করে, সেটা কি আর থাকে?
ওটা কি মানুষ আর গ্রহণ করে বলো? হুম, আচ্ছা, No, বাটেন্স sir. অফ, False. হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এখানে দেখি কি বলে, আসছে না। আচ্ছা, এগুলো ফ্রেজটা অন্যরকম দেখাচ্ছে, অনেক কিছু আছে এখানে, মানে দেখানো হচ্ছে যে জীবনের শেষ মুহূর্ত, শেষ অংশটুকু, হ্যাঁ, এইটা। তো এখানে দেখো সেটাই বলছে, কোথায় গেল, হ্যাঁ, এই যে ওয়েস্টেড বিটস অফ মাই লাইফ, বাট এন্ডস, শেষের অংশ, হ্যাঁ, মাই বাট এন্ডস অফ মাই ডেইজ অ্যান্ড ওয়েজ টু স্পিট আউট, স্পিট আউট মানে কি, পুনরায় বলা। দেখো, বিগিন টু স্পিট আউট অল দ্য বাট এন্ডস অফ মাই ডেইজ অ্যান্ড ওয়েজ। তো আমি তো অলরেডি ফিক্সড হয়ে গেছি, আমি তো আমার জীবনটাকে এক জায়গায় আটকে ফেলেছি, এখান থেকে আমি আবার কীভাবে শুরু করবো? হুম, তাই সেটা বলছে যে আমি সবাইকে চিনি, সবাইকে জানি, সবার কাছে গিয়ে আমি আবার নিজেকে যে নতুন করে ইন্ট্রোডিউস করবো, নিজের সময়গুলো আবার রেডি করবো, আবার তৈরি করবো, আবার সবার সাথে আমি মিলে চলবো, এটা হয়তো আর আমার সম্ভব না। এরকম একটা বিষয় এখানে বলছে, দেখো। তারপর হচ্ছে, অ্যান্ড হাউ শুড আই প্রেজিউম, ইন দিস প্যাসেজ দ্য স্পিকার রিফ্লেক্টস অন দ্য জাজমেন্টাল গেজ অফ আদার্স, মানে অন্যের জাজমেন্টাল গেজ সে অনুভব করতেছে, যে অন্যরা আমাকে কীভাবে দেখতেছে। হু সি, দেখো, হিম অনলি থ্রু ফিক্সড সুপারফিশিয়াল ক্যাটাগরিজ, দেখো, ফর্মুলেটেড ফ্রেজ। হি ইমাজিনস হিমসেলফ লাইক আ স্পেসিমেন পিনড অ্যান্ড ইমোবাইল ইজ অন ডিসপ্লে, যেন আমাকে সবাই এক জায়গায় ফিক্স করে ফেলেছে, মানে অন্যেরা যেন আমাকে আলাদা করে ফেলেছে, আমি আলাদা হয়েছি তেমন না ব্যাপারটা। এমফেসাইজিং ইজ ভালনারেবিলিটি অ্যান্ড পাওয়ারলেসনেস ইন দ্য ফেস অফ সোশিয়েটাল এক্সপেকটেশন। দ্য ফ্রেজ বাট এন্ডস অফ মাই ডেইজ অ্যান্ড ওয়েজ সাজেস্ট দ্যাট দ্য স্পিকার্স লাইফ কনসিস্ট অফ ডিসকার্ডেড ইনসিগনিফিক্যান্ট বিটস, মানে গুরুত্বহীন যেটুকু ফেলে দেওয়া হয়। His efforts and experience feel fragmented and incomplete. The repeated question, and how should I presume, underscore proof of intense self doubt and fear of judgment, which prevent him from expressing his true self or making meaningless choices. This section highlights the poem's themes of alienation, the crushing weight of social scrutiny, and emotional paralysis. এই যে সোশ্যাল স্ক্রুটিনি, মানে সোসাইটি বা আমার মানুষ আমাকে কীভাবে স্ক্রুটিনাইজ করে, কীভাবে দেখে, কীভাবে অনুভব করে, সেটা যেন আমি অনুভব করছি। মানুষ আদৌ আমাকে দেখছে কি না আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি, মানুষজন আমাকে কে কে করছে বলো, আমাকে দেখছে, আমাকে জাজ করছে। অতএব এই সময়ে আমার কিভাবে চলা উচিত, এভাবে আমরা মোটামুটি সবসময় চলি না, যে মানুষ আমাকে কি বলবে, মানুষ আমাকে কি ইয়া করবে, এটা নিয়েই মনে হয় আমাদের সময় বেশি যায়, যায় কি না বলো? এবং এই ক্ষেত্রে Ji, আমরা sir. প্যারালাইজড হয়ে যাই, আমরা অ্যাকশন নিতে পারি না, সেই জায়গাটা একটু খেয়াল করতে হবে। তো যাক, এগুলো একটু ভালো করে পড়বা, বেশ আরও অংশ আছে, আজকে এখানেই থাক, আগামী দিন আমরা কতদূর পড়লাম তাহলে, এই জায়গায়, তাই তো, হাউ শুড আই প্রিজম, একই ধরনের সেন্স তো এখানে। কত লাইন পর্যন্ত আছে এখনো? 131 লাইন মনে হয়। 131। তো ঠিক আছে, আজকে আমরা পড়লাম মোটামুটি অর্ধেক মতো, আগামী দিন আমরা পড়ে ফেলবো, যেটুকু পড়ানো হলো সেগুলো আবার বাড়িতে একটু ট্রাই করবা, ঠিক আছে তো? Okay, sir. আমরা এখান থেকে আগামী দিন শুরু করব। একই কথা, একই জিনিস, তোমরা একটু চেষ্টা করবা নিজে থেকে পড়ার, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এমনি আর কার কোনো কথা আছে? আচ্ছা, তো যদি না থাকে, তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, ওকে, বাই। Assalamu alaikum, ওয়ালাইকুম sir. আসসালাম।